নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি, ভোল বদল ছড়ায় লিখেছিলেন ভবানী প্রসাদ মজুমদার। অনেকে বলছেন আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ইডির যে ভোল বদল দেখা গেল সেটা অনেকটা ওই ফুল থেকে ফুলকপি হওয়ার মতোই আর কি। সব মিলিয়ে রাজনীতি তোলপাড়, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। 20 দিন আগে দ্রুত শুনানির আর্জি, অথচ আজ উলট পুরাণ। আরও সময় চেয়ে আবেদন ইডি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। সেটিংয়ের অভিযোগে সরব সিপিএম আর কংগ্রেস। ইডির এই রাতারাতি ভোল বদলের নেপথ্যে কোন অঙ্ক? দ্বিতীয় প্রশ্ন। আমার বিনীত অনুরোধে সাড়া দিয়ে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিস থেকে দলের নথি আনার অনুমতি ইডি দিয়েছিল। সুপ্রিম কোর্টে হলফনামায় চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী। ইডি আগে বলেছিল যা ঘটেছে তা নাকি চুরি আর ডাকাতির শামিল। আদৌ জানা যাবে কে সত্যি বলছেন? তৃতীয় প্রশ্ন। কয়লা পাচার কাণ্ডে ফের অ্যাকশনে ইডি। বুদবুদ থানার নতুন ওসির বাড়িতে তল্লাশি। কিন্তু মুখ্যমন্ত্রীর ভৎসনার পর ক্লোজ হওয়া এই অফিসার কি করে 14 মাসের মধ্যেই ফিরে এলেন থানার দায়িত্বে? প্রশাসনের অন্দরমহলে কি এতই ক্ষমতা বেআইনি কয়লার? চতুর্থ প্রশ্ন। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না রাজ্য, অভিযোগ বিরোধী দলনেতার। বাংলাদেশে নৈরাজ্যের পর ওরা কিছু লোক রাজ্যে এনেছে। অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা আক্রমণে আজ মুখ্যমন্ত্রী। কিন্তু অনুপ্রবেশ ইস্যু কি যুগ যুগ ধরে শুধুমাত্র ভোটের ইস্যু হয়েই থেকে যাবে? পঞ্চম প্রশ্ন। দিল্লিতে এসআইআর এর ক্ষতিগ্রস্তদের পাশে বসিয়ে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য সওয়াল তৃণমূল নেত্রী। বিরোধীদের সঙ্গে আলোচনা করতে দলকে নির্দেশ। তবে কি এসআইআর কে সামনে রেখে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? তবে শুরুতেই দেখাবো পিছিয়ে গেল আইপ্যাকের মামলার শুনানি, আর তার কারণ সুপ্রিম কোর্টে ইডির ভোল বদল রাতারাতি। দেখুন। আইপ্যাক মামলায় মাত্র 20 দিনেই ইডির কার্যত ভোল বদল। 15ই জানুয়ারি যে ইডি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির কথা বলেছিল, 3রা ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার তারাই সর্বোচ্চ আদালতে সময় চাইল, যার জেরে আইপ্যাক মামলা 1 সপ্তাহ পিছিয়ে গেল। 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির মাঝেই 2 জায়গায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপর ভিতরে ঢুকে বেরিয়ে আসেন ফাইল এবং নথি হাতে। So my hard disk, phone, hard disk, all they are collecting. এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে হলফনামা দেন, সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধা না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। মঙ্গলবার শুনানি শুরু হতেই এই হলফনামা পড়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চায় কেন্দ্রীয় এজেন্সি ইডি, যারা কিনা এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ করেছিল। আর তার জেরে এই শুনানি 1 সপ্তাহ পিছিয়ে যায়। যা ঘটেছে, যেটা সত্য ঘটনা, সেটা সম্পর্কে বলবে বা এবং সেটাকে যারা কাউন্টার করবে, যদি সেটা সত্য দিয়েই কাউন্টার করতে হয় তাহলে সময় লাগার কথা নয়। এবং সময় বিবেচনা করে একটা গুরুত্বপূর্ণ মামলা, আপনারা জানেন সারা ভারতবর্ষের মিডিয়া সেটাকে ফলো আপ করছে, সেখানে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে ইডির বলে আমার মনে হচ্ছে। আরেকটা যেটা আমার ধারণা সেটা হচ্ছে ইডি হয়তো জানেই না তারা এক্স্যাক্টলি উত্তরে বলবেটা কি। এই প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দিচ্ছেন 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীনই কেন্দ্রীয় এজেন্সির তরফে যখন একের পর এক অভিযোগ তোলা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তরফে জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। কিন্তু তার তীব্র বিরোধিতা করেছিল ইডি। 3 আগে যারা রাজ্য সরকারের সময় চাওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন, সেই ইডি এখন সময় চাওয়ায় বিস্মিত অনেকেই। যে কাউন্টারটা স্টেটের শুক্রবার ফাইল করার কথা ছিল, সেটা গতকাল ইভিনিংয়ে স্টেট সেটাকে সার্ভ করেছে এবং সেই কাউন্টারেতে স্টেট একটা এই রিট পিটিশনের মেনটেনেবিলিটি পয়েন্ট চ্যালেঞ্জ করেছে। তার কারণ হচ্ছে যে এই একই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা পেন্ডিং আছে। হলফনামা তো নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানি হবে 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সেই 1962 সালে রিলিজ করা 20 সাল বাদ ফিল্মটা বিস্ময়কর সাফল্য পেয়েছিল। আর এই ঘোর কলিকালে 2026 সালে 20 দিনের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে মূল মামলাকারীদের যদি রাতারাতি অবস্থান পাল্টে যায়, তা কিঞ্চিৎ বিস্ময়ের জন্ম দেয় বই কি।
একটু ভেঙে বলি। গত 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ে গোটা দেশ দেখলো যে যেই রাজ্য সরকার আর রাজ্য পুলিশের তৎকালীন ডিজিপির আইনজীবীরা হলফনামা দিতে 3 সপ্তাহ সময় চেয়েছিলেন, একেবারে রে করে উঠেছিলেন ইডি আর কেন্দ্রীয় সরকারের আইনজীবী। কেন এত লম্বা সময় লাগবে এই প্রশ্ন তুলে দ্রুত শুনানির জন্য আর্জি জানায় ইডি এবং কেন্দ্রের আইনজীবী। কিন্তু তার 20 দিনের মধ্যেই কাহানি মে টুইস্ট, একেবারে উলট পুরাণ। অবস্থান 180 ডিগ্রি বদলে ইডি এবং কেন্দ্রের আইনজীবীরাই হলফনামা পড়ে দেখার জন্য আজ বাড়তি সময় চাইলেন। আর যারা নাকি সময় কাটাতে চাইছেন বলে অভিযোগ উঠছিল, তাদের হাতে পড়ে পাওয়া 14 আনা কিনা আমরা জানি না। দেখুন, আইনি মারপ্যাচ সাধারণ লোকেরা তো আমরা একটু কম বুঝি। বিশিষ্ট আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় কিছু বুঝতে পেরেছে কিনা আজ একেবারে শুরুতেই সেটা জেনে নেব। আজ প্রথম বক্তা জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়। সুমন, তুমি আমাকে বললে আমি কিছু বুঝতে পেরেছি কিনা সেই ব্যাখ্যা এখানে দিতে, কিন্তু আমি যে কথাটা বলে শেষ করতাম আজকের আলোচনা সেই কথা বলে শুরু করব যে ব্যাখ্যা নেই, সব কিছুর ব্যাখ্যা থাকে না। আজকে এই যা যা ঘটলো তারও একটা ব্যাখ্যা নেই। আমি এভাবে বলি যে রোজ ঘুম থেকে উঠে আমরা টিভি খুলি আর টিভি দেখে চমকে যাই যে ইডি রেইড করছে, সিবিআই রেইড করছে। এই ঘটনার দিনেও ঘুম ঘুম চোখে টিভি খুলে আমরা চমকে উঠেছিলাম যে আইপ্যাকের অফিস আর প্রতীক জৈনের বাড়িতে রেইড হচ্ছে। কিন্তু প্রত্যেকবারের মতোই রেইডের ফলাফল আমরা জানতে পারি না। আজও একসঙ্গে অনেকগুলি জায়গায়, দিল্লিতেও রেইড হয়েছে, কিন্তু রেইড হয়ে যে কি হয় আর তার ফলাফল কি হয় এটা আমরা বুঝতে পারি না। প্রত্যেক দিনের মতো আমি আজকেও ওই টিভি দেখে খাওয়া দাওয়া শেষ করে কোর্টে চলে গেছি, এসে আর টিভিটা দেখা হয়নি। আমি জানি কিছুই হবে না, ওই ব্যাখ্যা নেই। এবার আমি তোমাকে বলি, যা হলো এই যেন একটা সাজানো চিত্রনাট্য, কিন্তু কাঁচা হাতের লেখা চিত্রনাট্য। সব সাধারণ মানুষ ধরে ফেললেন। তুমি নিজেই দেখালে যে ইডি নিজেই বলেছিল যে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্রুততার সঙ্গে মামলা শুনতে হবে। কিন্তু আজকে একটা 3 পাতার অ্যাফিডেভিটে 15 দিন তারা সময় নিল। এর আগে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আমি সর্বোচ্চ আদালতের প্রতি সবচাইতে বেশি সম্মান রেখেও বলছি, অনেকগুলি মামলা আমরা দেখেছি শীত ঘুমে চলে গিয়েছে। আমি জানি না এ মামলাটাও শীত ঘুমে যাবার পথ প্রশস্ত হলো কিনা। তুমি দেখালে তোমার প্রথমের সূচিতে যে উলট পুরাণ, আমি জানি না এটাতে একটা উলট পুরাণ হলো কিনা, কিন্তু এটা খুব আশ্চর্যের যে ভোর থেকে রেইড চলছিল এবং মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন 11টার সময়, এবং তারপরই তো আমরা দেখলাম যে তিনি 12টার সময়, ইনফ্যাক্ট 12টার সময়। ভালো, তাহলে তো আরো ভালো। ভোর থেকে রেইড চলছে, মুখ্যমন্ত্রী পৌঁছলেন 12টায়। তিনি সঙ্গে নিলেন মাইক, সঙ্গে নিলেন বক্স, পুলিশ, মহিলা পুলিশ এবং আরো পুলিশের পদস্থ কর্তাদের নিয়ে ঢুকলেন, ফাইল নিয়ে চলে এলেন। সুমন, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে যদি আমি বলি 5 মিনিটের মধ্যে তোমার বাড়ির ইনকাম ট্যাক্সের ফাইলটা তুমি আমায় দাও, তুমি খুঁজেই পাবে না, কারণ আমরা জানি না আমরা কোথায় যে কি রাখি, আমাদের খুঁজতে সময় লাগে। কিন্তু মুখ্যমন্ত্রী ঢুকলেন আর ফাইল নিয়ে বেরিয়ে গেলেন। রসিয়ে একথা ছড়িয়ে পড়লো যে ইডি নাকি সে ফাইল তুলে দিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে, তার জন্যই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ফাইল নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। আর অবাক করা যে ঠিক এ কথাই বললেন আজকের অ্যাফিডেভিটে, এ কথাই বলা হলো যে ইডি তুলে দিয়েছিল। যদি তাই হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে প্রহসন হচ্ছে এবং একটা কাঁচা চিত্রনাট্য, যেটা আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সেখানে চলে গেছেন। মুখ্যমন্ত্রী আমরা গতকাল থেকে ইনফ্যাক্ট দেখছি বঙ্গভবন পুলিশে ঘিরে ফেললো, এবং আরো আশ্চর্যের কালকে আড়াইটের ফ্লাইটে 22 জন বাছাই করা র্যাফের জওয়ান, 11 জন পুরুষ, 11 জন মহিলা। আমি তোমার অনুষ্ঠানে এ প্রশ্ন তুলছি যে এটা আমরা কোনোদিন দেখিনি যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়তে রাজ্য থেকে বাহিনী যাচ্ছে। আমি জানি না এটা কি যুদ্ধ ঘোষণা হচ্ছে, কি হচ্ছে। আবার তারপর দেখছি কালো কাপড় পরে আজকে তাদের বঙ্গভবনের সামনে দেখা যাচ্ছে, বঙ্গভবনের সামনে দেখা গেছে। আমার একটা প্রশ্ন আছে সুমন, যে খরচ কারা যোগাচ্ছে? এটা কি বাজেট বহির্ভূত খরচ? কত কোটি টাকা ব্যয় হলো এই এত পুলিশকে তাৎক্ষণিক পদ্ধতিতে প্লেনের টিকিট কেটে সেখানে পাঠাতে এবং সেখানে তাদের রাখতে? আমার আরেকটা কথা আছে, আমি শুনছি মামলাও নাকি উনি করবেন। আমি তোমার অনুষ্ঠানে প্রশ্ন রাখছি যে তাহলে এত বছর ধরে এই যে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভির মতো লয়ারদের রাখার প্রয়োজনীয়তাটা কি ছিল? উনি নিজে দাঁড়ালে তো বোধহয় রাজ্য সরকারের খানিকটা এক্সচেকার বাঁচতো। চিত্রনাট্যের একটা অংশে আছেন মুখ্যমন্ত্রী, আর একটা অংশে আছেন ইডি। যে চিত্রনাট্যের শেষ কোথায় আমরা জানি না, কারণ ব্যাখ্যা নেই। যা হচ্ছে
তার কোনো সঠিক ব্যাখ্যা এই মুহূর্ত অবধি খুঁজে পাচ্ছি না। তবে সাধারণ মানুষ বোধহয় চিত্রনাট্যটা ধরে ফেলেছে। কোনো বিশেষ শব্দ আমি উচ্চারণ করতে চাইছি না, কিন্তু বোধহয় চিত্রনাট্যের সেটা একটা অংশ হলেও হতে পারে। জয়ন্ত বিশেষ শব্দ যেটা উচ্চারণ করতে চাইছিল না, সেটা সেটিং কিনা আমি জানি না, কিন্তু নিঃসন্দেহে সেই জল্পনা রাজনৈতিক মহলে আছে। ও রসিয়ের কথা বলছিল। আমি কিন্তু একেবারে ফ্যাকচুয়ালি যাব আজকে মুখ্যমন্ত্রীর হলফনামায়। অত্যন্ত চিত্তাকর্ষক হলফনামা, কিন্তু এই হলফনামায় 19 পাতার হলফনামা পড়তে এতদিন লাগার কথা ইডির। আমি বলছি তারা তো অত্যন্ত দক্ষ বলে আমি শুনেছিলাম। কিন্তু যাই হোক, এখনো পর্যন্ত ঠিক জানিয়ে জল্পনা, তাই নিয়ে আমার দ্বিতীয় প্রতিবেদন, সেটা দেখাবো। তারপর স্পেসিফিক্যালি হলফনামায় আসবো, তার কারণ খুব গুরুত্বপূর্ণ একাধিক কথা লিখেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে প্রতিবেদন। আইপ্যাকে তল্লাশির সময় হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগও তুলেছিল তারা। তা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি, দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল। অথচ মঙ্গলবার সুপ্রিম কোর্টে যাদের সময় চাওয়ার জেরে শুনানি পিছিয়ে গেল সেটাও ইডি। আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন এই ঘটনাকে হাতিয়ার করে ফের বিজেপি তৃণমূল সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে সিপিএম। আগের দিন বললো ডাকাতি, আজকে বললো সময় চাই, ন্যাকামি। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, নির্বাচন কমিশন ঠমিশন বিষয় না। এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট, পারলে দিদির লোকেরাও বুঝুন, পারলে মোদির লোকেরাও বুঝুন, একেবারে স্পষ্ট। ফলে কদিন আগে ছিল ইডির ডাকাতি, আজকে মুখ্যমন্ত্রী বলার পর সেটা হয়ে গেল 7 দিন সময়। এই আইপ্যাক মামলাতে ইডিকে বারবার দ্রুত শুনানির জন্য উদ্যোগী হতে দেখা গেছে। 9 জানুয়ারি তুমুল বিশৃঙ্খলার জেরে স্থগিত হয়ে গিয়েছিল তৃণমূল আইপ্যাক তল্লাশিকাণ্ড সংক্রান্ত মামলার শুনানি। এরপরই ইডি দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল। সেই আর্জি গৃহীত হয়নি ঠিকই, তবে দ্রুত শুনানির জন্য সেই উদ্যোগটুকু নিয়েছিল ইডি। এরপর 15 জানুয়ারি সুপ্রিম কোর্টেও দ্রুত শুনানির কথা বলেছিল ইডি। সেই ইডি কি মঙ্গলবার কিছুটা পাল্টে গেল? পাল্টালো কেন? বিশেষ কারণ? ভোট সামনে বলেই কি তদন্তের গতি ধীর হয়ে যাবে? জল্পনা গুঞ্জনের মধ্যেই ফের সেই দিদি মোদি সেটিং এর গন্ধ পাচ্ছে কংগ্রেসও। আরে তোমরা যে অভিযোগ করেছো সেই অভিযোগের শুনানিতে পাল্টা কোনো মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলরা বললে তার উত্তর দিতে 7 দিন সময় লাগে? বাংলার মানুষ দেখুন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং, বাংলার মানুষ দেখুন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস, এরা কয়েনের এপিট আর ওপিট। তৃণমূল এবং বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে যে পাল্লা দিতে পারছে না সে একটা সেটিং তত্ত্ব এনে ফেলছে। সুপ্রিম কোর্টও সেটিং, এটা কোনো কথা? ইডি সেটিং, লড়ছে তৃণমূল, বিজেপি ডিস্টার্ব করছে ইডিকে দিয়ে, আর সেটা একটা আইনি প্রসেস চলছে। তার মধ্যে একদিন আর একদিন ডেট, হিয়ারিং, টাইম নেয়, এটা আইনের প্রসেস। এখানে সেটিং শব্দটা আসছে কোথার থেকে? 7 দিন, 7 বছর নয়, 7 দিন সময় নিয়ে যদি জোরদার লড়াই দিতে পারে সেটাই হবে ইতিহাস। সেই কারণে সিপিএম কংগ্রেসের মতো নির্বোধ পার্টিদের বোঝাতে চায়, যখন বাঘ শিকার করে না তখন 3 পা পেছনে আসে আর তারপরে শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত শিকার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখনই সেটিং অভিযোগ ঘিরে তরজা তোলপাড় ফেলল রাজ্য রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ঘটনা যেদিন ঘটেছিল অর্থাৎ 8ই জানুয়ারি, এই অনুষ্ঠানে আমি প্রশ্ন তুলেছিলাম যে মাত্র 9 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী কি করে প্রতীক জৈনের ফ্ল্যাট থেকে ঠিক নির্দিষ্ট ল্যাপটপ, হার্ড ডিস্ক, সবুজ ফাইল, এমনকি মোবাইল ফোনটাও খুঁজে পেয়ে গেলেন। এটা কি করে সম্ভব যদি না ইডির কেউ সক্রিয় সহযোগিতা করেন? আজ সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে হলফনামা দিয়ে তিনি এই 6 নম্বর পাতায় লিখছেন যে আইপ্যাক অফিস থেকে নথি নিয়ে বেরোনোর অনুমতি, নথি নিয়ে আসার অনুমতি তাকে ইডি দিয়েছিল। তিনি লিখছেন যে ইডি অফিসাররা ওখানে উপস্থিত ছিলেন, তারা মুখ্যমন্ত্রীর নথি সংগ্রহে কোনো আপত্তি করেননি এবং অনুমতি দিয়েছিলেন। আই রিপিট, মুখ্যমন্ত্রীর হলফনামার ভাষায়, The officers of ED present there did not object to this request and permitted, আমি বলছি শব্দগুলো লক্ষ্য করুন,
পারমিটেড অনুমতি দিয়েছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ডিভাইসগুলোকে এবং ফিজিক্যাল ফাইলগুলোকে নিয়ে চলে আসতে পারেন। আমি বলছি হলফনামার বয়ান যদি সত্যি হয়, আমার পরের বক্তা শতরূপ, তাহলে কেন মুখ্যমন্ত্রীকে সেদিন ইডি ন্যূনতম বাধা দেয়নি? এই প্রশ্ন আর তোলাই যাবে না। আমি আবার বলছি, হলফনামার বয়ান সত্যি হলে এই পুরোটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হচ্ছে বলে মনে হয় স্বাভাবিক। মুখ্যমন্ত্রী হলফনামার ছত্রে ছত্রে আজকে এই ইঙ্গিত আছে, মানবে? দেখুন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই সব কিছু হচ্ছে, এই কথাটা তো আমরা গত 10-12 বছর ধরে বলে আসছি। কিন্তু আজকে আমরা জিজ্ঞেস করছি, এরকম কোনো তৃণমূল সমর্থক, কোনো বিজেপি সমর্থক আছেন যিনি মনে মনে এটা জানেন না যে তৃণমূলের এবং বিজেপির মধ্যে একটা কোনো বোঝাপড়া রয়েছে? আমি বলার পরে হয়তো শঙ্কুদেব পণ্ডা বলবেন বিজেপির পক্ষ থেকে কোনো একটা সময়, কিন্তু বিজেপির একজন এমপি অভিজিৎ গাঙ্গুলি আপনাদের এবিপি আনন্দ সাংবাদিককে বাড়িতে ডেকে ইন্টারভিউ করে বলেছেন, শুধুমাত্র ইডি সিবিআই সেটিংয়ের প্রশ্ন না, পরিষ্কার বলেছেন যে কেন্দ্রের সরকার যারা চালাচ্ছে, তাদের হায়েস্ট লিডারশিপ যারা কেন্দ্রের সরকার চালাচ্ছে, যারা তাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মমতা ব্যানার্জির একটা বোঝাপড়া রয়েছে। আমি একটা কথা বলি সুমন, বলেছেন যে তার কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ এই সরকার সরাতে চায় কিনা এই নিয়ে তার সন্দেহ রয়েছে। আমি বলছি যে আজকে ইডি আদৌ এরকম কোনো ভূমিকা পালন করবে যার ফলে মমতা ব্যানার্জির কোনো অসুবিধা হবে, এটা কে আশা করেছিল বলুন তো পশ্চিমবাংলায়? সত্যি কথা বলতে আমি রাহুল সিনহাকে বলতে শুনলাম যে 7 দিন পিছিয়েছে, 7 বছর নয়। তারপরে উনি যেগুলো বলেন, এই বাঘ নাকি পেছন দিকে যাচ্ছে, এবার নাকি সামনের দিকে এগোবে, ইত্যাদি ইত্যাদি সব বললেন। রাহুল সিনহা বোধহয় জানেন না 2014 থেকে 2026 7 দিন নয়, 7 বছরও নয়, 12 বছর। 2014 সালের মে মাসে সারদার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। 2014 মে জুনেই ঘটনাচক্রে মোদী সরকার ক্ষমতায় এসেছিল। 12টা বছর কেটে গেছে। আজকে পর্যন্ত আপনি গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, হচ্ছে চাকরি চুরি ছেড়ে দিন, একটা ছাগল চুরির কেসেও সিবিআই এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে বা ইডি তৃণমূলের বিরুদ্ধে সেই অর্থে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি সুমনদা, ইডি ওই দিন সন্ধ্যেবেলা প্রেস রিলিজ করে 15ই জানুয়ারি বলে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছেন, এই বেআইনি কাজ করেছেন। যেটা 15ই জানুয়ারি সন্ধ্যেবেলা প্রেস রিলিজ করে বলে দিয়েছিল, সেটা 20 দিন পরে আজকে আদালতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারছে না। তার জন্য ওদেরকে আবার সময় দিতে হবে ওখানে। ঠিক, কিন্তু সদরূপ একটা ডেভিলকে তার ডিউ ক্রেডিট দিতেই হবে। তুমি যদি আগের শুনানিটা দেখো, ইডির আইনজীবী এবং কেন্দ্র সরকারের আইনজীবী দুজনেরই মানে আমি বলছি চূড়ান্ত তৎপরতা ছিল যাতে বাড়তি সময় না দেওয়া যায় এবং কিভাবে এটাকে কোর্টে এস্টাবলিশ করা যায় সেটা দেখে কিন্তু কোনো মানে সেটিংয়ের গন্ধ পাওয়া যায়। এক্স্যাক্টলি। সুতরাং 7 দিন কি 10 দিন আগে যাতে চূড়ান্ত তৎপরতা ছিল যাতে বাড়তি সময় না দেওয়া হয়, 7 দিন 10 দিন পরে কিছু একটা হয়ে গেল একই মামলায়, সেই একই সংস্থার চূড়ান্ত তৎপরতা যেন বাড়তি সময় পাওয়া যায়। সুতরাং এর ব্যাখ্যাটা কি? আমি কতগুলো কথা বলছি সুমনদা এখানে। এর আগে তোমার এই শোতেই ওই দিনই খুব সম্ভবত ফিরদৌস শামীম একেবারে সুপ্রিম কোর্টের সেই রায়কে কোর্ট করে বলেছিল যে একটা রায় আসার পর থেকে আজকে গোটা দেশে এটা আইন হয়ে গেছে, ইডি যদি কোথাও কোনো সার্চ অপারেশন করে ইডিকেই তার ভিডিওগ্রাফ করতে হবে। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে ফাইল চুরি করে থাকুন, ছিনিয়ে নিয়ে থাকুন বা ইডির কাছ থেকে চেয়ে নিয়ে থাকুন, ঘটনাটা ভিডিওগ্রাফ থাকার কথা, সেইটা ইডি কেন আজ অব্দি প্লেস করলো না? বা আদৌ যদি ভিডিওগ্রাফ না করে থাকে কেন করলো না? এর আগেও আমাদের এই আলোচনা হয়েছে। আজকে দেখো ইডির আজকে কোর্টের ভূমিকাটা তো খালি আজকের ভূমিকা নয়, সামগ্রিকভাবে ইডির ভূমিকা। আমাদের এই আলোচনা হয়েছে, প্রতীক জৈনের বাড়িতে ইডি মমতা ব্যানার্জি চলে গেলেন, ওখান থেকে বেরিয়ে ঘোষণা করলেন যে এবার আমি সেক্টর 5-এ যাচ্ছি প্রতীক জৈনের অফিসে, তারপরে তিনি গেলেন। অথচ ইডির পক্ষ থেকে না কোনো সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে এমন কোনো চেষ্টাও করা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে বা মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তদন্তে হস্তক্ষেপ করতে না পারেন, তার জন্য ন্যূনতম চেষ্টাটুকু করা হলো না। আজকে সুপ্রিম কোর্টের যে ঘটনা ঘটেছে, আমি বলছি এটা খালি আজকের ব্যাপার না। তোমার মনে থাকবে ইডির কাছে জাস্টিস অমৃতা সিনহা পশ্চিমবাংলায় অন্য একটা এই চাকরি কেসের তদন্তের সময় ইডির কাছে বলেছিলেন যে অভিষেক ব্যানার্জি সম্পত্তির তালিকা কোর্টে জমা দিতে। আইডিয়াটা কি ছিল? অভিষেক ব্যানার্জি যদি এরকম কোনো সম্পত্তি থেকে থাকে যা কিনা লুকোনো, যা কিনা ডিক্লেয়ার্ড নয়, যা কিনা হয়তো চুরির টাকা যদি থেকে থাকে, ইডি খুঁজে এনে সেইটা কোর্টের সামনে প্রডিউস করবে। ইডি কি করলো? তুমি লুকোনো সম্পত্তি ছেড়ে দাও, অভিষেক ব্যানার্জি নিজে ডিক্লেয়ার করা সম্পত্তি পর্যন্ত দেখাচ্ছে না কোর্টে। এমনকি অভিষেক ব্যানার্জির যে বাড়িতে ইডি নিজেই গত 4 বছর ধরে তদন্তের জন্য বিভিন্ন সময় ডেকে পাঠানোর জন্য চিঠি পাঠাচ্ছে ইত্যাদি, ওরা নিজেরাই চিঠি পাঠায় ওই ঠিকানায়, সেই বাড়িটাকে পর্যন্ত অভিষেক ব্যানার্জি সম্পত্তি তালিকায় দেখাচ্ছে না। অমৃতা সিনহা নিজের চেয়ারে বসে বললেন যে আপনারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন। তুমি এই জিনিস কোনোদিন দেখাতে পারবে না ইডির একজন অফিসার, মানে তুমি ভাবতে পারো, মানে আমরা বলি যে ভিকটিম তার তদন্তের প্রতি আস্থা আছে কিনা, এখানে যে অভিযুক্ত তার তদন্তের প্রতি কি আস্থা। অভিষেক ব্যানার্জির অফিসে তল্লাশি করতে গিয়ে নাকি ইডির একজন অফিসারের হঠাৎ তখনই মনে হয়েছিল আমার মেয়ের হোস্টেলের জন্য ফাইল ডাউনলোড করতে হবে, অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটার থেকে ডাউনলোড করলো, ইত্যাদি সব কিছু হলো। তারপরে জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিলেন তাকে তদন্ত থেকে সরানো হলো। অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে আদালতে অ্যাপিল করা হলো যে না না, খুব ভালো তদন্ত করছিলেন উনি, ওনাকে সরানোর দরকার নেই, উনি তদন্তটা করুন।
আমি বলছি অভিষেক ব্যানার্জির আইনজীবী আদালতে অ্যাপিল করলেন। পৃথিবীতে এরকম শুনেছো কোনোদিন যে অভিযুক্ত, আমি চোর কি সৎ আমি জানি না, কিন্তু যে অভিযুক্ত সে বলছে না এই লোকটা এত ভালো তদন্ত করছে, অন্য কাউকে আনার দরকার নেই, ওই তদন্ত করুক, আমি খুব খুশি তদন্তে। আমি বলছি এই ইডিকে দিয়ে পশ্চিমবাংলার মানুষের কোন সমস্যার সমাধানটা হবে? আমি আমার কথাটাকে এইটা বলে শেষ করছি সুমানদা, দেখো আমরা ইডির কাছ থেকে সিবিআইয়ের কাছ থেকে না কোনো বেআইনি হস্তক্ষেপ চাই না, যে আমরা পেরে উঠছি না মমতা ব্যানার্জির সঙ্গে, তোমরা একটু আমাদের হয়ে ওনাকে একটু হেনস্থা করো, আমরা এইসব কিছু চাই না। ইডি সিবিআই যদি আইন মেনে, ওদের সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কারোর হয়ে কাজ করতে হতো না, ইডি বা সিবিআই যদি খালি আইন মেনে নিজের কর্তব্যটা পালন করতো তাহলেই কিন্তু আজকে চোরগুলো জেলের ভেতর থাকতো, তারা করেনি। তাই আমি এটাই বলছি বাংলার মানুষের কাছে, দেখুন ভবানীপুর থানায় গিয়ে যখন মমতা ব্যানার্জি গুন্ডা ছাড়িয়েছিলেন আমরা জানতাম যে এটা অপরাধ, কিন্তু এটা অপরাধ হয়ে থাকলেও ভবানীপুর থানার পুলিশ কিছু করবে না, কারণ তারা মমতা ব্যানার্জির মানে নিয়ন্ত্রণাধীন পুলিশ, তারা মমতা ব্যানার্জির আন্ডারেই কাজ করছেন। কিন্তু ভবানীপুর থানার পুলিশ যেটা করতে পারে না তা যদি ইডিও করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের কাছ থেকে গুন্ডা ছাড়ান যেভাবে, যদি মোদির এজেন্সির কাছ থেকে কেন্দ্রের এজেন্সির কাছ থেকেও ফাইল ছাড়ান, কি কখনো রাজীব কুমারকে ছাড়ান একই রকমভাবে, এবং ভবানীপুর থানার পুলিশও আঙুল চষে, সিবিআইও রাজীব কুমারের বেলা আঙুল চষে, ইডিও এই প্রতীক জৈনের বেলা আঙুল চষে, তাহলে পশ্চিমবাংলার একটা লোকাল থানার পুলিশ আর মোদির পুলিশ, মোদির সিবিআই ইডির মধ্যে তফাৎটা কি রইল? মানুষ তাহলে কোথায় যাবে? আমি দ্রুত একবার প্রতিক্রিয়া যাব, তারপর একটা আইনের প্রসঙ্গে আসবো। অরূপ, না সবই তো বুঝলাম, ইডির সাথে যা বুঝলাম মোটামুটি সিপিএম ভার্সনে দিদিমণির সেটিং, অভিষেক ব্যানার্জি সেটিং, সবার সেটিং। কিন্তু একটা অদ্ভুত, ধরুন একটা কোম্পানি, তার নাম এক্সোলজিক সলিউশন, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস হলো, মানি লন্ডারিং এর কেস ইডি রেজ করলো, তদন্ত হচ্ছে, সব ধামাচাপা। তারপরে দেখা গেল যে প্রগতিশীল সিপিএম এত বিপ্লব করছিল আদানির বিরুদ্ধে, কেরালার ভিজিনজাম পোর্টটা আদানিকে ব্যবসা করতে দিয়ে দিল, আর তারপর কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ে বীণা বিজয়ন, যার বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস ইডি রেজিস্টার করেছিল, ইডি আর কেসটা নিয়ে এগোলো না। তো আমি বুঝতে পারছি না এটা কোন সেটিং এর ফল, আউটকামে এইগুলো আমরা জানতে পারলাম। নিশ্চয়ই সিপিএম পরবর্তী অধ্যায়ে আমাদের সেগুলো বলবে, কিন্তু এই যে ন্যারেটিভগুলো, এই ন্যারেটিভগুলো আওড়াতে সিপিএম শূন্যের থেকে তো নিচে নামা যায় না, আর আগামী দিন আর কত নিচে নামবে একটাই প্রশ্ন আছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো রিয়াকশন এসছে কি, এইটা আমি জানতে চাই। কারণ বিকাশ বাবুর সৌজন্যে সিপিএম সবসময় ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেন, আর যখনই আইনি পথে কখনো দেরি হয় তখনই সব দোষ গিয়ে পড়ে সেটিং এর উপরে। তো সুজন বাবুর কাছে আমার প্রশ্ন, আপনারা অ্যাপিয়ার করুন, কোর্টে যান, বলুন, কারণ ক্রেডিটও নেবেন, মাঠেও নামবেন না, কোন সেটিং তৃণমূলের সাথে করেছেন আমি সেটা জানতে চাই। দুটো উত্তর দিই। প্রথম কথা হচ্ছে কেরালার ব্যাপারে, পিনারাই বিজয়নের মেয়ের ব্যাপারে কেন ইডি এখন তদন্ত করছে না এবং সিপিএম কেন শূন্য, এই দুটো যদি আজকের এই প্রশ্নগুলোর উত্তর হয়ে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি হেরে গেছি, অরূপ চক্রবর্তী জিতে গেছে, তৃণমূল জিতে গেছে। যারা মনে করেছেন যেহেতু সিপিএম শূন্য সেহেতু পশ্চিমবাংলায় চাকরি চুরি কয়লা চুরি স্বাভাবিক, তাদেরকে শুভনন্দন। দ্বিতীয় কথা যেটা শঙ্কুদেব পণ্ডা বললাম, শঙ্কুদেব পণ্ডার সাথে এখানে একমত একটা জায়গায়, যে দেখুন বিকাশ ভট্টাচার্য তো তদন্ত করার অধিকার ওনার হাতে নেই, কিন্তু উনি যেটা মনে করেছিলেন তা হচ্ছে যেহেতু রাজ্যের পুলিশ তদন্ত করবে না, ভবানীপুর থানার পুলিশ যেহেতু কিছু করবে না, সেহেতু কেন্দ্রের পুলিশ কিছু একটা করুক। কিন্তু যেটা আমিও মনে করি, শঙ্কুদেব পণ্ডাও মনে করে, যে বিকাশ ভট্টাচার্যকে খালি তদন্তটা নিশ্চিত করলে হবে না, মানে তদন্তটাকে আদায় করে আনলে হবে না, তদন্ত যাতে ঠিক করে হয় সেইটা নিশ্চিত করার জন্য বিকাশ ভট্টাচার্যদেরকে এমন জায়গায় আসতে হবে যারা কিনা ইডিকে সিবিআইকে নিয়ন্ত্রণ করতে পারবে। ওটা মোদিকে দিয়ে হচ্ছে না, সুতরাং এটা শঙ্কুদাও চায়, এটা আমিও চাই, আগামী দিনে হবে। উনি অ্যাপিয়ার করতে পারেন, উনি ওনার লিগ্যাল কোর্ট মনিটরিং, সিপিএম কোন সেটিং এ চুপ করে যাচ্ছে। কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন হচ্ছে। কোর্টের বিচারপতি চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন সিবিআইকে যে আমি মোদিকে চিঠি লিখবো, আপনারা অপরাধীকে আড়াল করছেন। কোর্টের বিচারপতি চেয়ারে বসে অমৃতা সিনহা ইডিকে বলেছেন যে আপনারা অপরাধীকে আড়াল করছেন। কোর্ট মনিটর তদন্তে এটা কোর্টের অবজারভেশন। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ একটা কথা বলেছেন, তিনিও কিছুদিন আগে সিবিআইকে একটা মামলা দিলেনই না, বলে আপনাদের দিয়ে গ্যালারি শো হবে, আপনাদের দেব না, নাটক করবো না, বা এরকম কিছু একটা শব্দ। না ও খানিকক্ষণ আগে বলছিল সত্যি মানে লুকোনো সম্পত্তি খুঁজে বের করার কথা। আমি বলছি খোঁজা টোজা বাদ দিন, 2016 সালে যে নারদ মামলা তার এখনো পর্যন্ত ইডি কি করলো? আমি বলছি এই অজস্র প্রশ্ন আছে, কিন্তু আইনের প্রশ্নটা কোথায়? তুমি আমাদেরকে আমি বলছি কি, দেখো তুমি তো আমাদেরকে বিভিন্ন সময় বলো সৌজন্যর মধ্যে থাকতে, তোমাকেও রিকোয়েস্ট করি সৌজন্য
আবেদনের মধ্যে থাকো, শঙ্কুদা পণ্ডার সামনে বারবার নারদা করে না, অন্য কিছু নিয়ে বলো। আরে কেন ভাই, আমি বলছি, দেখুন, ইডি কিংবা সিবিআই দুটো কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে একই ধরনের প্রশ্ন উঠছে। আমি বলছি শুধু ইডি বা শুধু সিবিআই এর কথাও বলছি না, দুটো এজেন্সি সম্পর্কে একই প্রশ্ন। এবং যেহেতু এত ভিডিওর কথা হলো এই নারদ প্রসঙ্গে, সত্যি সত্যি যখন রেড হয় আইনটা কি? আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে যাওয়ার আগে দ্রুত দেখাবো যে রাজ্যের পুলিশ আর কেন্দ্রীয় পুলিশ নিয়ে কথা হচ্ছে না, এই দ্বন্দ্বটা আজকের দিনে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বলুন তো? কালকে হঠাৎ রাত 2:30 ফ্লাইটে 22 জন র্যাফের বাছাই করা জওয়ান তাদের দিল্লি যেতে হলো কেন? তারা আজকে তাদের দেখা যাচ্ছে বঙ্গভবনের সামনে। আমি বলছি সত্যি সত্যি এই মুভমেন্টটা, মুখ্যমন্ত্রীর যাওয়াটা তো একদম বহুদিন আগে এই কর্মসূচি গৃহীত হয়েছে, তাহলে এই যাওয়ার পিছনে আসল কারণটা কি? পরের প্রতিবেদন। Thousands of police. I am not blaming them. I am blaming their masterminded people. কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে। অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে তৃণমূলের কার্যত নজিরবিহীন সংঘাত, অতি সক্রিয়তা, নজরদারি, বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে তল্লাশি। দিল্লি পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সোমবার সরব হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যা খারিজ করে দেয় দিল্লি পুলিশ। आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है। এই সংঘাতের আবহে সোমবার গভীর রাতেই রাজ্য পুলিশের 22 জনের বিশেষ টিম দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। রাজধানীতে পৌঁছয় তারা, আর তারপর মঙ্গলবার দেখা গেল এই ছবি। হ্যালি রোডের পুরনো বঙ্গভবন ও চাণক্যপুরীর নতুন বঙ্গভবন, দুই বিল্ডিং এর বাইরে ও ভেতরে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা। ममता बनर्जी जो है वो इसी सड़क पर अपनी गाड़ी से उतर करके उन्होंने बाकायदा तकरीबन 10 से 12 मिनट तक उन्होंने जो है वो इस डिप्लॉयमेंट पर सवाल उठाया था। हालांकि दिल्ली पुलिस ने इसका जवाब दिया है। टीएमसी की तरफ से ये आरोप लगाया गया है कि जो दिल्ली पुलिस है वो जो एसआईआर प्रक्रिया के तहत जो परिवार आए हैं उनके साथ मिसहैंडलिंग जो है वो की जा रही है। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টিমের হঠাৎ দিল্লিতে পৌঁছানো কিংবা তার আগে দিল্লি পুলিশের হঠাৎ সক্রিয় হয়ে ওঠা, এসবের মধ্যে কি বিশেষ গুরুত্ব আছে? আদৌ কি দুই বাহিনীর মধ্যে সংঘাত বাঁধার কোনো সম্ভাবনা আছে, নাকি দুপক্ষই জানে কার এখতিয়ার কতটা? আদতে পুরোটাই রাজনৈতিক নাটক। কলকাতা পুলিশের যিনি কমিশনার, তিনি কলকাতা পুলিশ এলাকার মধ্যে তার জুরিসডিকশন, তিনি রানাঘাটে গিয়ে বা দার্জিলিংয়ে গিয়ে পুলিশের পাওয়ার ব্যবহার করতে পারবেন না। এখানকার পুলিশের লোকদের যে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশের যেসব ক্ষমতা, মানে কেস শুরু করা, তদন্ত করা বা চার্জশিট দেওয়া, এসব কোনো ক্ষমতা ওখানে থাকবে না। উনি নিজে বলছেন আমার ঘেরাও করেছে, ওদের ঘেরে করে ওদের কি কাজ আছে? উনি নিজাম প্যালেস ঘেরাও করেননি নিজের আর্মড পুলিশ দিয়ে কয়েক বছর আগে সন্ধ্যেবেলা? তারপর ওরা যখন কাউন্টার আর সিআরপিএফ নিয়ে এলো ডবল, তখন আস্তে আস্তে লাইনগুটি আসেনি। ওখানে নিজে কি কাজ করবে? কার পয়সা গেছে ওরা? এদিকে দেশের আর্থিক অবস্থা খারাপ, কান্নাকাটি করছেন, দিয়ে দিচ্ছেন না, লোকে নানা রকম করছে, তারপরে ওখানে নিয়ে গেছেন, কার পয়সা গেছেন? এই যে উনি করছেন এগুলো, এর ফলতে কি হবে জানেন তো? এর ফলতে হবে যে এখানকার পুলিশ যখন অন্য রাজ্যে মার খাবে, কোঅপারেশন তো পাবে না, মার খাবে। মঙ্গলবার সকাল থেকে দুটো ভাগে ভাগ হয়ে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হেইলি রোডের ওল্ড বঙ্গভবনে নিরাপত্তার দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ পুলিশ। অদূরে অবশ্য নিয়ম মাফিক দিল্লি পুলিশও ছিল। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মুখ্যমন্ত্রীর হলফনামায় তার 8 নম্বর পাতায়, মানে 20 নম্বর পয়েন্টে একটু আসা যাক। একেবারে নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি বলছেন যে ইডি এখনো পর্যন্ত এই রেডে, অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি বা অফিসে যে রেড চলেছে তার কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং পেশ করেনি। মুখ্যমন্ত্রী বলছেন এর কারণ ইডি এই রেডের কোনো ভিডিও রেকর্ডই করেনি, যা কিন্তু আমার পরের বক্তা, আমি ভুল হলে শুধরে দেবেন, সলিল ভট্টাচার্য, যেটা কিন্তু সত্যি সত্যি ভারতীয় ন্যায় সংহিতা এবং ওই 2002 সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সম্পূর্ণ বিরোধী। তার কারণ এই আইনে বাধ্যবাধকতা আছে যে রেড হলে তার ভিডিও রেকর্ডিং করতে হবে। মুখ্যমন্ত্রী এই ভাষায় বলছেন যে ইললিগাল পারপাসেই যেহেতু অপারেশনটা হয়েছে, গোপনে চলছিল, সেই কারণে ভিডিও রেকর্ড করা হয়নি। সলিলদা, আমি কি ঠিক বলছি যে কোনো রেড ভিডিও রেকর্ড, আমি জানি না মুখ্যমন্ত্রী হলফনামায় যা বলছেন তা সত্যি কি না, কিন্তু সত্যি হলে ইডি
ভিডিও রেকর্ডিং না করলে সেটা বেআইনি কাজ, আপনি মানবেন? না, এটা হচ্ছে সুমন ইন্টেনশনাল অমিশন। আচ্ছা, এটা বাধ্যবাধকতা আছে হ্যাঁ ট্রেডিং অফ মানি, মানি লন্ডারিং কেসে কিন্তু অডিও ভিডিও ইজ দ্য মাস্ট। এক, ইভেন সিবিআই এর ইনভেস্টিগেশনেও সেখানেও কিন্তু যদি ইন্টারোগেশন ম্যাটার থাকে সেখানে কিন্তু কন্টিনিউয়াস ওটা অডিও ভিডিও রেকর্ডিংটা হয়। এক্ষেত্রে যদি না হয়ে থাকে সেটা আমি ব্যর্থতা বলবো না, এটাকে আমি বলবো ইন্টেনশনাল অমিশন। এই কারণে ইন্টেনশনাল অমিশন বলতে চাইছি, কারণ দেখো মুখ্যমন্ত্রী পরে কি বলেছেন, মুখ্যমন্ত্রী পরে বলেছেন, এই হলফনামাতেই বলেছেন আমি গিয়েছি, আমি অনুমতি নিয়েছি, আমি ফাইল চেয়েছি, আমি হার্ড ডিস্ক চেয়েছি, আমাকে দিয়ে দিয়েছে। দেখো উনি যা বলছেন তো ভলি অফ লাইজ, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমার একটা প্রশ্ন খালি, তোমার একটু কন্ট্রারি টু ইয়োর কোশ্চেন, তাহলে যে ফোনটা যে ইডি অফিসারের সেটাও তার অনুমতি নিয়ে নিল আর ইডি অফিসার দিয়ে দিল? ইউ জাস্ট টেল মি। আমার নথিপত্র, আমার লজিস্টিক, আমার রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক স্ট্র্যাটেজি সব মানলাম, দিয়ে দিল সেটিং। সুমন তোমার ফোনটাও আমার দাও, তুমি দিয়ে দিলে। Am I to believe it? তুমি বিশ্বাস করো বলা ওই চেয়ারে বসে আজকে? এটা হতে পারে না, একটু কন্ট্রাডিকশন আছে না না নিশ্চয়ই, এবং তুমি দেখবে থ্রু আউট। এবং এসআই যখন সিইসির সঙ্গে মিট করতে গেলেন, একটা দেখো ওনার কিন্তু মানে এটা ওনার ট্র্যাক রেকর্ড, ওনার কিন্তু বরাবরই মানে বিরোধী নেত্রী যখন ছিলেন তখন থেকে একটা গিমিক, একটা স্টান্ট, এগুলো কিন্তু আছেই। দেখো হঠাৎ কালো ওই কেরলবাগ থেকে কালো চাদর, আমি বুঝলাম শরীরলা, কিন্তু আমি বলছি একজন ইডি অফিসার টম ডিক অ্যান্ড হ্যারি নয়, তার কাছ থেকে তার মোবাইল অথবা প্রতীক জৈনের মোবাইল যে টিমটা ঢুকেছে 6:45, তারা 12টা অবধি কিসের অপেক্ষা করছিল? সেখান থেকে মুখ্যমন্ত্রী গিয়ে এত সহজে কি নিয়ে আসা সম্ভব ছিল বলুন তো? বিশেষ করে ফোনটা, আপনি ফোনটা বললেন, আমি বলছি 9 মিনিটের মাথায় একটা ফ্ল্যাটে কোথায় ফোন আছে, আমি সবুজ ফোল্ডার বাদ দিলাম, হার্ড ডিস্কও বাদ দিলাম, ল্যাপটপও বাদ দিলাম, একটা ফোন নিয়ে আমি চলে এলাম। এবং সেই ফোনটা, যেই ফোনটা হচ্ছে আমার একমাত্র ফিজিক্যাল এভিডেন্স, যেই ফোনটা নিয়ে নেওয়ার পর আমার হলফনামা দিয়ে কোর্টকে জানাতে হচ্ছে যে উনি সব নিয়ে গেছেন, আমাদের আর কিছুই নেই। এইখানে তো আমি বলছি গ্যাপ তো একটা কোথাও আছে, খটকা আছে সলিলদা। সুমন যে ফোনটা নিয়েছে ওটা তো কিছু নেই, ওটা তো সব ট্রান্সফার হয়ে গেছে। সকাল 6টা থেকে কি ওরা কি ওখানে খোল করতাল নিয়ে গল্প করছিল না আড্ডা মারছিল? ঠিক সলিলদা, কিন্তু এভিডেভিডে তাহলে আমাকে এবং আপনাকে একমত হতে হবে যে সম্পূর্ণ ইডি মিথ্যাচার করেছে। এভিডেভিডে ইডি লিখেছে যে একটা তথ্য ওখান থেকে নিতে পারেনি, কেন? যে মুখ্যমন্ত্রী সব নিয়ে চলে গেছেন। হ্যাঁ, কোনো একটা তো সত্যি, দুটো একসঙ্গে সত্যি হতে পারে না। ওটা নয়, হয় এটা মিথ্যে, নয় ওটা মিথ্যে। কিন্তু এটা কিন্তু ওদের গাইড করবে ফর ইনভেস্টিগেশন, এই সেই পারপাসে যদি হয়ে থাকে, আমি কথার কথা বলছি, যদিও ওটা হয়ে থাকে, সমস্ত ডেটা নিয়ে নিয়েছে, ট্রান্সফার করে নিয়েছে, ওরা তো বলছে না, তার ওরা তো বলবেই তো কেস উইল নট স্ট্যান্ড, হারিয়ে গেছে ঠিক সলিলদা। কিন্তু এই কেসটার আদালতে আদালতে স্ট্যান্ড করাতে গেলে তো ইডিকে বলতে হবে যে আমি কোথা থেকে এই তথ্যটা পেয়েছি, আমি পেয়ে কোর্টের পকেটে লুকিয়ে রেখেছি, এটা তো হতে পারে না। ইডি তো জীবনে বলতে পারবে না যে প্রতীক জৈনের অফিস বা বাড়ি থেকে সে একটা চিরকুটও পেয়েছে। ওরা হলফনামা দিয়ে স্বীকার ওরা যে হলফনামা দিয়েছিল তাতে পরিষ্কার বলে দিয়েছে উনি এসছেন at the point of threatening with DG, presence of DG and CP and DC ওখান থেকে গিয়ে উনি যা যা পেয়েছেন ওখান থেকে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, ওদের কিছু যায় আসে না। ঠিক সলিলদা, কিন্তু এরা তো কেউ সুপারম্যান নয়। আমি কেন আপনাকে বলছি, 15 জন জওয়ান দাঁড়িয়ে ছিল, তার ভেতর থেকে মুখ্যমন্ত্রী সব অফিসারদের দেখে তারা স্যালুট করছিল, নাকি মুখ্যমন্ত্রীকে দেখে হাতে সব তথ্য তুলে দিয়েছিল? না দেখো, আমি তোমাকে আগের দিনও আমি তোমাকে ভিডিও ফুটেজ কোথায়, আমি আগের এই সেখানেই হচ্ছে আমার প্রশ্ন এখন, এই যে ভিডিও ফুটেজটা যদি এখনো না বার করতে পারে, ওদের কাছে যদি না থাকে,
অডিও ভিডিওগ্রাফি যেটা করেছে সেটা যদি না থেকে থাকে, আমি তোমার সঙ্গে 100% আমি যদি না থেকে থাকে না নেই যে এটা নেই এবং কেন নেই? ইডি এবং সিবিআই যেটা গত 1.5 দশক ধরে যেরকম ভাবে চালাচ্ছে, সেই সারদার কেস থেকে শুরু করে নারদার কেস থেকে একটার পর একটা, তুমি দেখো কোনো ট্যাঞ্জিবল রেজাল্ট কিন্তু নেই। ঘন্টার পর ঘন্টা আজকে তুমি যে রেডটা হচ্ছে চারিদিকে, কোথায় রেড হচ্ছে বলো? কোথায় রেড হচ্ছে? সাব ইন্সপেক্টর ওসি তার বাড়িতে রেড হচ্ছে 15 ঘন্টা না 16 ঘন্টা ধরে এখনো চলছে। তুমি চলছে কে এক বনশাল আছে তার কাছে চলছে, সেখানে নাকি 60 লক্ষ। আরে 60 লক্ষ টাকা কিসের ইডি, কিসের মানি লন্ডারিং? 60 লক্ষ টাকা আজকে 60 কোটি টাকা বলতে তাহলে বুঝতাম ইয়েস ইডি ইজ ডুইং সামথিং। কিন্তু আমার কিন্তু সেই সম্পর্কে সন্দেহ আছে। আই কোয়াইট এগ্রি। আমি তোমার কাছে, আমার খালি একটাই সন্দেহ ছিল, ইডি অফিসারের যে ফোনটা নিয়ে এসছে সেটাও কি সে নিজের ফোনটা দিয়ে দিল? একদম। আমি বলছি সলিলদা আমার সঙ্গে এই জন্য এগ্রি করতে হবে না যে আমি তো দেখুন হলফনামা যা বলছে আপনাদের সামনে তুলে ধরছি, এবং হলফনামার দুপক্ষের হলফনামার মধ্যে বিস্তর গ্যাপ আছে। অর্থাৎ আবার বলছি, একই সঙ্গে দুপক্ষ সত্যি বলতে পারে না, অর্থাৎ কেউ নির্জলা মিথ্যে বলছেন। এবার কথাটা হচ্ছে যে আইন মেনে একটা সংস্থা কাজ করলে তার যে বেসিক কাজগুলো করা দরকার সেগুলো কি এখানে হয়েছে আমরা জানি না। কিন্তু এতবার রেডের কথা হচ্ছে, আজকে সত্যি জয়ন্ত একেবারে সঠিকভাবে ধরেছে। আজকেও সকালে প্রথম খবরটা এসছে যে ইডি রেড চলছে, একটা দুটো নয়, 15টা জায়গায়। ঠিক কি সেই রেডের ছবি? তারপর এরও খুব ইন্টারেস্টিং কিছু অংশ আছে, আমাদের রাজ্যের প্রেক্ষিতে আছে, আমি তাতে আসবো, কিন্তু ওভারঅল রেডটা একটু দেখে নেব। ফের কয়লার মধ্যে কালো খুঁজতে সক্রিয় ইডি, দিকে দিকে হানা তল্লাশি। এরই মধ্যে আবার কয়েকদিন আগে কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে ইডির অভিযান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ পৌঁছে যাওয়া, নথি নিয়ে বেরিয়ে আসা, তা নিয়েও রাজনৈতিক চাপানোতর চরমে। কিন্তু এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ও ইডির আইনজীবীর আবেদন মেনে এই মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন দিন ধার্য করল সর্বোচ্চ আদালত, যার ভিতরে ইডির অন্য ভূমিকার গন্ধ পাচ্ছে বিরোধীরা। আগের দিন বললো ডাকাতি, আজকে বললো সময় চাই, ন্যাকামি, ইডির দিক থেকে ন্যাকামি। দিল্লিতে যখন কয়লার মামলার গতি প্রকৃতি এই পথে, তখন তারই মধ্যে পশ্চিমবঙ্গে ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান ও দিল্লি সহ 10 জায়গায় অভিযান চালালো ইডি। 3-4 মাস আগে কলকাতার ইডি অফিসে যে এফআইআর করা হয়েছে, সিআইআর যাকে বলা হয়, সেই মামলায় আজকে তল্লাশি অভিযান। দুর্গাপুরের সেপকো টাউনশিপে বালি ব্যবসায়ী প্রবীণ দত্তের বাড়িতে 7 সকালে পৌঁছে যায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সেপকো টাউনশিপের দুর্গাপুরের এই বাড়িতেই। ভোরবেলায় সকাল 6টা বাজারও কিছুক্ষণ আগে ঢুকে যায় ইডির আধিকারিকরা এবং বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্স তারা আসে, বাড়ি ঘিরে ফেলে এবং তারপর এই বাড়ির ভেতরে ঢোকে। এই বাড়িটি যেটা জানা যাচ্ছে যে প্রবীর দত্ত বলে একজন তার বাড়ি, এবং সে বালির যে ব্যবসা, সেই বালির ব্যবসার সাথে যুক্ত। এখন এই বালি সেটা লিগেলি না ইলিগালি, কিভাবে কোথায় কি পাচার হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা। জামুরিয়ায় ব্যবসায়ী অমিত বানসালের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার বাড়িতে টাকা গুনতে আনা হয় মেশিন। পাশাপাশি কাকসায় এক ব্যবসায়ীর বাড়ি এবং কেকে মিনারেল সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। অনেকে জেল খেটেছেন, জেলে আছেন, জেলে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে দুটো বড় স্ক্যাম হয়েছে, একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে কোল স্ক্যাম। এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয়, পুলিশের অনেকে যুক্ত। একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিশিয়াস। পাঞ্জবেশ্বরের নবগ্রামের কয়লা ব্যবসায়ী মইজুল শেখ ও রানীগঞ্জের বালি ব্যবসায়ী কিরণ খাঁয়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কলকাতার বড়বাজারে ইনক্রেডিবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসে অভিযান চালান ইডির অফিসাররা। প্রকাশ সিনহা, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক কাঁথাইদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হলফনামায় যা আছে তার মধ্যে সত্যি বলতে বিরাট তাৎপর্যপূর্ণ বা একেবারে নতুন কিছু খুঁজে পাওয়া কিন্তু বেশ মুশকিল। এর আগেও অন ক্যামেরা মোটামুটি মুখ্যমন্ত্রী এই কথাগুলোই বলেছিলেন। মাত্র 19 পাতার একটা হলফনামা, তার জন্য বাড়তি সময় চাইল ইডি এবং কেন্দ্র। আমাদের বিস্ময়টা এখানে
দেখুন, কিছুদিন আগেই বিরোধীরা বলছিল যে সরকার এই মামলায় যেন তেন প্রকারেণ কালহরণ করতে চাইছে, ইচ্ছাকৃতভাবে, যাকে টাইম কিল করা বলে, সেই টাইম কিল করতে চাইছে। সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো দেখা যাচ্ছে যে সময় কিনতে তার সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে ইডি এবং কেন্দ্র। আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি শঙ্কুদেব পান্ডার কাছে নিশ্চয়ই এর ব্যাখ্যা থাকবে যে এই যে তারিখ পে তারিখ, কে কোন স্বার্থে কার সুবিধে করিয়ে দিচ্ছে। শঙ্কু। সুমনদা, প্রথমেই একটা বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে দিচ্ছি যে আমি ইডির মুখপাত্র নই, এটা প্রথম বিধিসম্মত সতর্কীকরণ। তারপরে আমি আপনাকে চলে আসি যে প্রথম আমি আজকে আমায় মার্জনা করবেন, আমি সিপিএম তৃণমূলের জোট, তাদের অন্তরঙ্গতা, তাদের হচ্ছে একত্রিত হয়ে বার্তালাপ করা, এসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি সরাসরি সুমনদের বিরোধিতা করতে চাই। আমি প্রথম শো থেকে আপনি দেখে আসছি কন্টিনিউয়াসলি সুমনদা আপনি একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন যে ইডি তার অবস্থান বদল করেছে। আমি আপনার কাছে জানতে চাই, ইডি কি বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলটা ডাকাতি করেননি? ইডি কি কোর্টে বলতে হবে নাকি একটা তারিখের পর একটা তারিখ? সুমনদা এক সেকেন্ড কি বলবে? এক সেকেন্ড সুমনদা, আমাকে সময় দেবেন। দুরাত্মার ছলের অভাব হয় না। দুরাত্মা কি করেছে? দুরাত্মা দেখেছে যে মাত্র ৩-৪ ঘন্টা অফিস বন্ধ থাকবে, এই সময় আমি যে এফিডেভিট জমা দেবো সেটা টুক করে নিয়ে গিয়ে দিয়ে দিই। আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় রিপ্লাই দিতে হলে হচ্ছে যারা সেই সময় ঘটনাস্থলে ছিলেন তাদের সাথে কথা বলা দরকার, কিছু টেকনিক্যাল জায়গা ঠিক করা দরকার। জয়ন্ত নারায়ণের মতো আমি বলছি ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে এর আগে অর্থাৎ 15 দিন আগে এই দুজন আইনজীবী কেন বলছিলেন যে 3 সপ্তাহ যথেষ্ট নয়, 3 দিনে হয়ে যায়? সুমনদা এক সেকেন্ড, আপনার কোনো দোষ দেখি না তো, আমারই কোনো দোষ নেই। আমিও তো আপনার মতো ভাবছি যে এইরকম রহস্যজনক গল্পের কত তাড়াতাড়ি যবনিকাতে পৌঁছবো, কিন্তু সেইটা পৌঁছতে গিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যেটা রহস্যজনক গল্পের আসল দোষীরা ছাড়া পেয়ে যায়। ভোটের আগে সবটা হয়ে যায় নাকি? আমি বলছি ভোটের আগে যাতে সবটা না হয়ে যায়। আপনি তো চান কালকেই সকালবেলা হোক, কিন্তু ইডি আপনি মনে রাখতে হবে অবস্থান। তুমি চাইছো 5 বছর পরের ভোটে হোক। একটু সময় চাইছে মাত্র, অবস্থান বদল করেনি। আপনার এই যে অভিযোগ হয়তো পুরনো একাধিক কেসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সরকারি টাকা খরচা করে পর্যন্ত মামলা লড়েছে, দিনের পর দিন ডিলে করেছে। আমি এখন বিকাশ দার বিরুদ্ধে, আমি বলছি শঙ্কু, তুমি আমি দুজনে 14 সাল থেকে ইডি আর সিবিআই কে এর রাজ্যে দেখছি। আমার বক্তব্য আমি এতক্ষণ আগে বিকাশ দার বিরুদ্ধে বিষোদ্গার করছিলাম। বিকাশ দাকে বলছিলাম যে কেন বিকাশ দা বা সিপিএম এইরকম সময় করতে যাচ্ছে না, চুপ করে থেকে যাচ্ছে, তাহলে কি কোনো সেটিং হয়েছে সুজনদার ভাষায়? কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে বিকাশদার মতো উকিল বাবুরাও লড়ে উঠতে পারছেন না, কারণ পয়সা দিয়ে আরো বড় বড় উকিল অপরাধীরা নিয়ে আসছেন, তারা রাস্তা খুঁজে বার করছেন, তারা সময় নষ্ট করছেন। কিন্তু ইডি সদর্থক কাজ করেছে। আজকে সবাই ভেবেছিল যে কয়লার তদন্তটা বন্ধ হয়ে যাবে, হয়েছে। আজকে সকালবেলা সেই কেসে ইডি অফিসিয়ালি এনকোয়ারি প্রসেস স্টার্ট করেছে, তারা প্রস্তুতি নিয়েছে। আপনি দেখতে পাবেন যে 10 তারিখের আগে নিশ্চয়ই আরো বড় কোনো ঘটনা, প্রমাণ, ডকুমেন্টেশন এবং এভিডেন্স নিয়ে তারা সুপ্রিম কোর্টে পৌঁছাবে। 1 সেকেন্ডে শেষ করে নেব। না না, শেষ করতে হবে না, তুমি শুধু বলো 10ই ফেব্রুয়ারির কথা বলছো না 10ই মার্চ না 10ই এপ্রিল? দেখুন সুমনদা, আপনি তো এরপর সালে চলে যাবেন। আমি জানি আপনি ঠিক ক্যালেন্ডারে যেতে চান, কিন্তু বিষয়টা ক্যালেন্ডারে যাবে না, তারিখেই থাকবো। শুনুন না, যাওয়ার জায়গা নেই। কারণ আপনাকে মনে রাখতে হবে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে যদি এই ঘটনায় সিবিআই এনকোয়ারি হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেজিগনেশন দিতে হবে তদন্ত ফেস করতে যেতে হলে, যদি লজ্জা শরম থাকে তো। আর যদি সেটা না থাকে তিনি ওইসব নিয়েই যাবেন, তারপরে যদি গ্রেপ্তার হবেন তদন্তে গিয়ে, তাহলে ব্যাপার পরিস্থিতি অন্যরকম হবে। আমার বক্তব্য সেখানে নেই, আমার বক্তব্য উনি আইনি লড়তে গেছেন, লড়ুন, কিন্তু অঙ্কটা ভাবুন। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্যটা আপনাকে বুঝতে হবে। উনি কায়দা করে এমন সময় ইলেকশন কমিশনে নিজের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করেছেন যাতে যে সময়টা এই হিয়ারিং এর সাথে ক্লাস করে এবং তার সাথে একটা রাজনৈতিক নাটকীয় পরিস্থিতি দিল্লিতে তৈরি করা যায়। ওনার সিকিউরিটির জন্য পুলিশ এসেছে, উনি নেমে বলছেন আমি আক্রান্ত হতে চলেছি। এই ড্রামাটা ওনার পুরনো অভ্যেস। ওনার যদি একাধিক কর্মসূচি দেখেন তাহলে খুবই বিপজ্জনক জায়গা তৈরি হবে। তাই আপনাকে আমার একটা ছোট্ট সাজেশন, ইন্টারভিউ নেওয়ার আগে এবং ইন্টারভিউ নেওয়ার পরে আগামী দিনে এবিপি আনন্দে ক্যামেরা চালিয়ে রাখবেন, কারণ ওনার সাথে আপনার কি কথা হয়েছে বা কি হয়নি সেটা আপনি আর উনি দুজনেই জানেন। কিন্তু বাইরে বেরিয়ে উনি যদি বলেন যে সুমন দে আমাকে এটা বলেছিলেন 4 দিন পর, তখন আপনি কি করে প্রকাশ্যে জাস্টিফাই করবেন যে উনি এটা বলেননি? কারণ উনি তো মুখ্যমন্ত্রী, উনি বড় পলিটিশিয়ান, উনি যা বলবেন সেটাই ঠিক। তখন হুদা সুমন দে না, তোমার নিজের কি এই ধরনের অভিজ্ঞতা হয়েছে? না সুমন, টকিং ফ্রম এক্সপেরিয়েন্স। সুমন, আমি তৃণমূল কংগ্রেস করেছি, আমি এথিক্স মেনটেন করি বলে ওনার মতো ইন্টারনাল কমিউনিকেশন প্রকাশ্যে বলি না।
এটা আমার রাজনৈতিক এথিক্স নয়। কিন্তু আপনাকে মনে আপনি শুধু 1 মিনিট ভাবুন যে চিফ ইলেকশন কমিশনারের অবস্থা, ছেড়ে দিন, এখন রিটায়ার করেছেন, আপনি একটু রাজীব কুমারের ইন্টারভিউ নিয়ে আসুন, আর কারণ নিতে হবে না। রাজীব কুমারকে রাত্রে সেদিন কেষ্ট ফোন করেছিল কি করেনি, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কি নির্দেশ দিয়েছিলেন, আজ পর্যন্ত রাজীব কুমার বলতে পারলো না প্রকাশ্যে যে আমাকে কেষ্ট ফোন করেছে কি করেনি। বুঝলাম, কিন্তু যেটা বুঝলাম না সেটা হচ্ছে দেখুন, সুমন দে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ভিডিও রেকর্ডিং করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, কিন্তু ভারতবর্ষের আইনে ইডি নামক সংস্থাটা আমার এবং এখানে যারা আছে সবার থেকে ভালো জানে যে যদি কোনো আইনি রেড চলে সেখানে ভিডিও রেকর্ডিং করাটা ভারতবর্ষের আইন অনুযায়ী, সেটা ন্যায় সংহিতা অনুযায়ী এবং ইডির ওই যে অ্যাক্ট অনুযায়ী তারা কাজ করে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, একেবারে সেই অনুযায়ী বাধ্যতামূলক। কোথায় গেল সেই ফুটেজ? কোনো রকম মেটেরিয়াল সিজ করা যাবে না, অফিসিয়ালি কোনো রকম ভাবে গ্রেফতার করা যাবে না। তো এই ধরনের অভিযোগ আপনার মনে হয় একজন জুনিয়র লেভেলের ইডি অফিসার 200 পুলিশ নিয়ে উনি ঢুকেছেন, তাকে কমব্যাক করবেন? ইডি যখন তার আইন অনুযায়ী রেড করছে, রাজ্যের এখতিয়ারে সেটা করে না। আরে ওই 10 তারিখ পর্যন্ত ওয়েট করুন। আমি তো জীবনে এটা ভাবতেও পারিনি যে ইডি রেড চলাকালীন কেউ মোবাইল ফোন নিয়ে বেরোতে চায়। আমি দুটো কথা জানা বলতে পারি। প্রথম কথা হচ্ছে জুনিয়র লেভেলের ইডি অফিসার কোনো, আমি জানি না ইডির কোনো বাধ্যবাধকতা ছিল কি না যে সিনিয়র পাঠানো যাবে না, কেননা পশ্চিমবাংলায় যে প্রেসিডেন্স রয়েছে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গিয়ে তো এর আগে সিবিআইকে বাধা পেতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে, এমনকি শেখ শাহজাহানকে ধরতে গিয়ে পর্যন্ত ইডিকে মার খেয়ে ফিরতে হয়েছিল। নেতৃত্বে তো রেড হচ্ছিল না, সুতরাং আমি বলছি এই কথাগুলোর কোনো মানে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বলছেন যে মুখ্যমন্ত্রীকে রেজলিউশন দিতে হবে যদি সিবিআই তদন্ত হয়। মুখ্যমন্ত্রীকে এমনি রেজলিউশন দিতে হতো যদি না ইলেকশন কমিশন বাকি সমস্ত রাজ্যের বাই ইলেকশনকে ফেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্পেশাল বাই ইলেকশন অ্যারেঞ্জ করতে আজ থেকে 5 বছর আগে। আমি তার প্রসঙ্গেও যাচ্ছি না, তুমি যে কথাটা বারবার করে বলছো এবং এখানেই আমার পয়েন্ট, এই যে রেকর্ডিং করার আইন আছে এবং এটা খালি এক্ষেত্রে বলে না, ধরো কালকে আমার বাড়িতে ইডি রেড হলো কি তোমার বাড়িতে ইডি রেড হলো, ধরো একটা দেখালো যে শতরূপ ঘোষের বাড়ি থেকে 5 লাখ টাকা পাওয়া গেছে, টাকাটা সত্যি আমার বাড়িতে ছিল নাকি ওরা এনে বার করে দেখাচ্ছে কে জানে, সুতরাং এটা তো রেকর্ডিং করতেই হবে। তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা অভিষেক ব্যানার্জির কোম্পানিতে যখন রেড হচ্ছে তখন যে রেকর্ডিং করা হচ্ছিল না, এমনকি মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করছেন যে এবার আমি ওখানে যাচ্ছি আমার কাগজগুলোকে আমি নেব, তারপরও কেন সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়নি, কেন মুখ্যমন্ত্রীকে আটকানো হয়নি ছেড়েই দিলাম, তখনও পর্যন্ত ভিডিও রেকর্ডিংটা শুরু হলো না যে মুখ্যমন্ত্রী যখন আসবেন উনি এসে যে হুজ্জতিটা করবেন সেটা যেন তোলা থাকে। আমি সত্যি জানি না হয়েছে কি হয়নি, কিন্তু শঙ্কুর দুটো জায়গা আমার খুব ভালো লেগেছে। এক হয়েছে শঙ্কু বেশ বেশ আরে ও দাঁড়িয়ে আছে, তোমরা তারপরে এবিপিতে তোমরা বার করো, তারপরে তোমরা খবর দেখিয়েছো ইডি আশপাশের দোকান থেকে তাদের সিসিটিভি ফুটেজ চাইছে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেই তদন্তের জন্য চাইছে। আমি বলছি শঙ্কু একটা চমৎকার তারিখ দিয়েছে, সেটা হচ্ছে 10, আমি ধরে নিচ্ছি 10-এও থেমেছে, 10 তারিখ। আমি বলছি যে ধরে নিচ্ছি ওটা ফেব্রুয়ারি হবে, কিন্তু আমি বলছি ও আমাকে ওয়েট করতে বলছে। কিন্তু ওই নারদা সারদা বিশেষ করে চিট ফান্ডের যে অজস্র সাধারণ মানুষ তারা কত বছর ওয়েট করে আছেন, 1 যুগ পার হয়ে গেছে। আমি ওয়েট করতে আমার অসুবিধে নেই, তারা এখনও ওয়েট করে আছেন ন্যায় বিচার পাবেন বলে। আমি বলছি আমার পরের বক্তা ইতিমধ্যেই পোডিয়ামে চলে গেছেন, এই সেটিং টেটিং নিয়ে এত কথা হচ্ছে যে দেখুন সেটিং আছে সেটিং নেই, এ নিয়ে বিতর্ক আরও নিশ্চয়ই অনেকক্ষণ এবং অনেক দিন চলবে, কিন্তু যা নিয়ে বিতর্কের বুঝলেন কোনো অবকাশ নেই সেটা হচ্ছে বেআইনি কয়লার কত ক্ষমতা। ভাবুন গত বছর স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি বৈঠকে বসে, ফুটেজ দেখাবো আমি, একেবারে কলকাতায় প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কোট আনকোট, ভালো লেগেছিল, এই অনুষ্ঠানে প্রশংসা করা হয়েছিল যে পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লা চুরি করবে, এটা আমি টলারেট করব না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেদিন এটা বললেন ঠিক তার পরের দিন 2 অফিসারকে ক্লোজ করা হয়, তাদের মধ্যে একজন ছিলেন এই মনোরঞ্জন মণ্ডল, বারাবণী থানার তৎকালীন ওসি। তারপর গত 27শে জানুয়ারি তিনি আবার পোস্টিং পেলেন বুদবুদ থানার ওসি হিসেবে, এবং এই অফিসারের বাড়ি আজ সকালে ইডি ঢুকে পড়ল। নিঃসন্দেহে অরূপের কাছে এটাও আমার প্রশ্ন থাকবে যে কয়লার ক্ষমতা প্রশাসনের মধ্যে অথবা প্রশাসনের মধ্যে কতটা ওপরে গেলে সিঁড়ি দিয়েতে ওঠে টুকটুক টুকটুক করে। মুখ্যমন্ত্রী বলার পরে অপসারিত অফিসারকে আবার থানার দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয় 14 মাসের মধ্যে, স্বয়ং মুখ্যমন্ত্রীর ওই চেতাবনীর পর। কি বলবো একে? কয়লার কেরামতি? আমি জানি না অরূপ একে কয়লার কেরামতি বলবে কিনা। সুমন, প্রসঙ্গটা যদিও সরে গেল,
আমি কয়লা দিয়ে শুরু করছি, যেহেতু তুমি কয়লা এলে, কয়লা তো সত্যি ক্ষমতা আছে। ধরুন ব্ল্যাক ম্যাজিক একদম। বিজেপি সর্বভারতীয় সভাপতি, যে সে নেতা নন, সদ্য হয়েছেন নীতিন নবীন। তিনি পশ্চিমবঙ্গে প্রথম এলেন দুর্গাপুরে এসে উঠলেন কার হোটেলে জানেন? কুখ্যাত কয়লা মাফিয়া, কদিন আগে এনকাউন্টারে খুন হয়েছেন রাজু ঝা, তার হোটেলে। বিজেপির যত নেতা দুর্গাপুরে এসে পার্টিকুলার ওই হোটেলেই ওঠেন। কাকতালীয়, কয়লার তো ক্ষমতা আছেই। তারপর ধরুন কয়লা খনিগুলোর নিয়ন্ত্রক হচ্ছে সিআইএসএফ এর হিজ মাস্টার ভয়েস হচ্ছে অমিত শাহ। অন্ডাল এয়ারপোর্টে রিসিভ করতে যায় জয়দেব খা। তো সত্যি তো কয়লার ক্ষমতা তো আছে। ঠিক, আমি এবার আমি বলছি যে থানার অফিসারের পোস্টিংটা তো অন্তত অমিত শাহ করেন, বলতে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। শঙ্কু এতক্ষণ বলেছে 17 বলো। থানার অফিসারকে আজকে পশ্চিমবঙ্গ পুলিশই সাসপেন্ড করেছিল, পশ্চিমবঙ্গ সরকার সাসপেন্ড করেছিল। মুখ্যমন্ত্রীর ওই কড়া বার্তার পরে মুখ্যমন্ত্রী তার মানে হুইসেল ব্লোয়ারের কাজটা করেছেন, স্বচ্ছতার জন্যই বার্তা দিয়েছেন, সাসপেন্ড হয়েছিল। একটা লোক সাসপেনশন তার পিরিয়ড ওভার হওয়ার পরে তাকে একটা পোস্টিং হয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলতেই পারেন। আমার বক্তব্য আজকে যে সাবজেক্ট নিয়ে আপনি শুরু করলেন সেটা ছিল দিল্লি এবং এই ইডির ব্যাক গিয়ার। আসলে আজকে তোমার যদি এই টোটাল শোটাকে এক কথায় প্রকাশ করা বলা হয় না, সে দিল্লি গেছে দিদি, ব্যাক গিয়ারে ইডি, এটা হচ্ছে সামারি। আজকে কেন ব্যাক গিয়ারে? কারণ হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, যেটা খানিকটা বাংলা করলে অনেকটা দাঁড়ায় যে চোরের মায়ের বড় গলা। কেন চোরের মায়ের বড় গলা? কারণ চোর চুরি করতে এসে ধরা পড়েছে। আচ্ছা ধরুন ইডি আজকে এই হলফনামা যখন মুখ্যমন্ত্রী জমা দিলেন, তারপর ইডি নিজে বাড়তি সময় চাইছে। কোন ইডি? যে ইডি কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি গিয়ে প্লি করছে যে দেরি করা যাবে না, এই মামলা এতটা ইম্পর্টেন্ট যে একদিনও দেরি করা যাবে না, সেই ইডি বলছে আনপ্রিপেয়ার্ড। কেন আনপ্রিপেয়ার্ড ভাই? তোমাকে কে বারণ করেছে তোমাকে প্রিপেয়ার্ড হতে? তাহলে এটা প্রমাণ হচ্ছে যে আসলে ওই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া, ধর আমার যে মিথ্যে কথাগুলো এতদিন মিথ্যের ভার্সনগুলো চালিয়ে এসেছি, সেই মিথ্যেগুলো প্রকাশিত হয়ে যাবে। এবং আমরা তো বলছি যে আপনার যদি হিম্মত থাকে, আপনার আইন অনুযায়ী এসওপি অনুযায়ী আপনি যখন কোথাও এনকোয়ারিতে যাবেন, তদন্তে যাবেন, তখন আপনাকে ভিডিওগ্রাফি ম্যান্ডেটরি। আপনি প্রডিউস করুন ভিডিওগ্রাফিটা কোর্টে, বারণ তো কেউ করেনি। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি আগামী দিন যদি কোর্টে এই ফুটেজটা ইডি জমা দেয়, তারপরেও তোমার এই বক্তব্য থাকবে। আমি আবারও বলছি, প্রমাণ করুন কোর্টে ফার্স্ট। দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী আজকে এফিডেভিট করে জানিয়েছেন যে এফিডেভিট করে জানিয়েছেন যে আমি যখন মুখ্যমন্ত্রী যখন গেছিলাম, ঠিকই তো 6টা 5-এ ইডি এসছে, 12টা 9-এ মুখ্যমন্ত্রী ঢুকেছেন, 9 মিনিট পর 12টা 18-তে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে এসছেন। যদি আমার মনে ইন্টেনশন যদি সত্য, আমার সাথে সেন্ট্রাল ফোর্স রয়েছে, মুখ্যমন্ত্রী যদি রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে নিয়ে যান, তো আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি যদি সততার সাথে স্বচ্ছতার সাথে তদন্ত করে থাকেন, আপনি বুক চিতিয়ে লড়বেন যে মুখ্যমন্ত্রী এই কাজ ঠিক করছেন না, আপনাকে সেন্ট্রাল ফোর্স ডাকতে কে বারণ করেছিল? ল্যাজ গুটিয়ে সুরসুর করে দিয়েছেন কেন? কারণ আপনি নিজেও জানেন আপনি চুরি করতে ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ডেটা। মুখ্যমন্ত্রী গেছেন, ওই যে বললাম দিল্লি গেছেন দিদি, ব্যাক গিয়ারে ইডি, তেমনি যখন দিল্লি মুখ্যমন্ত্রী এখানে গিয়েছেন, ইডি ল্যাজ গুটিয়ে সুরসুর করে এখান থেকে পিছপা হয়েছে। আজকে সেই গোটা ঘটনাটা দিনের আলোর মতো প্রকাশ্যে চলে আসবে কোর্টের এই শুনানিতে আসলে পরে। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে ভারতবর্ষ যেটা উদ্বেলিত হচ্ছে, আপনি জানেন কালকে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে, এই প্রথম সম্ভবত ভারতবর্ষে কোনো সিটিং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম। সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা ঘটনা ইন্টারেস্টিং আজকে সর্বভারতীয় রাজনীতিতে, যে আগামীকাল সম্ভবত বিরোধী দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হতে পারে, আনা হচ্ছে সম্ভবত। সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব জানার ইচ্ছে রয়েছে, কারণ প্রথমে তো প্রগতিশীল সিপিএম আমাদের প্রচুর জ্ঞানের বাণী দিয়ে গেল। আমরা জানতে ইচ্ছে করলো সিপিএম এই ইমপিচমেন্টে কি করবে। যদিও সিপিএম এর রাজ্যে সাংসদ সংখ্যা সিপিএম যদিও সাংসদ সংখ্যা শূন্য, কিন্তু রাজ্যসভায় ওনাদের একজন সাংসদ আছেন যিনি গতকালকেই মুখ্যমন্ত্রীর পোশাক শাড়ি নিয়ে যে কুৎসিত মন্তব্য সামাজিক মাধ্যমে করেছেন। আমার ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে জানার ইচ্ছা রইল যে সর্বভারতীয় স্তরে যখন বিরোধীরা সম্মিলিতভাবে ইমপিচমেন্টে যাবেন, তখন উনি কি সবকা সাথ সবকা বিকাশ হবেন, নাকি না মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা ইমপিচমেন্ট প্রস্তাবে আসবেন? সেই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্যক্তিগত অসুয়া, সেই ব্যক্তিগত অসুয়ার যে তীব্র ঘৃণাবিদ্বেষ বাংলার মানুষ, এই জন্য এই পার্টিটাকে আজকে এই হাল করে দেখেছে। আমার অরূপের কাছে খুবই একটা জিনিস জানবার আছে, এবং আমরা লক্ষ্য করছি যে তৃণমূল কংগ্রেস সবসময় তাদের যে প্রশাসনিক পাওয়ার, পুলিশ, সেটাকে দেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবহার করছে। এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি কলকাতা থেকে পুলিশ ফোর্স নিয়ে ওখানে কি উনি যুদ্ধ করতে যাচ্ছেন দেশের ভেতরে।
এই ট্রেন্ড এবং টেন্ডেন্সি এটা ফেডারেল স্ট্রাকচারের জন্য কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক, এটাই প্রমাণ করে যে ইডির ভেতরে ওই দিন কি হয়েছে। আমি ইডিকে একটা বিশেষ কৃতিত্ব দেব। বিশেষ কৃতিত্ব মেরে চালাই। আমি একটা ইডিকে একটা বিশেষ কৃতিত্ব দিতে চাই। ইডি তদন্ত করাকালীন প্লিজ ইডি তদন্ত করতে গিয়ে একটা উল্লেখযোগ্য কৃতিত্বের অবদান রেখেছে। কদিন আগে অভিষেক ব্যানার্জির অফিসে যখন তদন্ত করছিল, অভিষেক ব্যানার্জির অফিসের ল্যাপটপ থেকে ফাইল ডাউনলোড করেছে, পরে বলছিল যে আমার মেয়ের আরে আমি বলছি কি, দুটো কথা আমি বুঝলাম এক অরূপ চক্রবর্তীর কথা থেকে, সেটা হচ্ছে যে ভিডিও যদি প্রকাশিত হয় তাহলে ওরা বিশ্বাস করবে, তার আগে অব্দি কিছু বিশ্বাস করবে না। ববি হাকিমা স্যান্ডোপরে পয়সা খাওয়ার ভিডিও প্রকাশিত হতো, সুব্রত মুখার্জি থেকে শুরু করে উনি এখন মারা গেছেন নয়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, মদন মিত্র, এদের পয়সা খাওয়ার ভিডিও আছে তো। সুতরাং সুশান্ত ঘোষের ভিডিও রয়েছে, এক সেকেন্ড 7 মিনিট 58 সেকেন্ডের সবচেয়ে প্রমিনেন্ট ভিডিও, আমরা তো লিখি ওদের দলের নেত্রী প্রকাশ করেছে। আমি একটা কথা বলছি সুমনদা, আমি একটা কথা বলছি এখানে, চুরি করাটা না, আমি এই আলোচনাটা এভাবে আসতে চাইনি, যেহেতু প্রসঙ্গটা তোলা হলো যে আমি বলতে দেওয়া হয়। চুরি করাটা ক্রাইম, কনসেন্টের ভিত্তিতে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক যদি ক্রাইম হয়ে থাকে তাহলে কিন্তু ওরম ভিডিও আমার বেডরুমে ক্যামেরা লাগালে আমারও পাওয়া যাবে, অরূপদার বেডরুমে ক্যামেরা লাগালে অরূপদারও পাওয়া যাবে। আমি বলছি দয়া করে রাজনৈতিক আলোচনাটাকে কলুষিত যেন না করি। কথা হচ্ছে এখানে চুরি করা নিয়ে, চুরির আমরা প্রসঙ্গটাই ফিরি। দ্বিতীয় কথাটা হচ্ছে আমি এক সেকেন্ড, আমি একটা কথা বলছি এবার, আমি বলতে চাইনি এই কথাটা, কিন্তু যেন বলতে বাধ্য না করা হয়। রাজনৈতিক আলোচনাগুলোকে যেন এরকম একটা নোংরামির পর্যায়ে না নিয়ে যাওয়া হয়, যেটা নিয়ে কথা হচ্ছে। এটা ব্যক্তিগত সম্পর্ক নাকি, এটা তো পার্টি কর্মীর সাথে দায়ী করেছেন, এটা তো বিষয় নয়। পয়সা খাওয়া তাহলে এবার এই তো আমি বলছি তো, পার্টি কর্মী যদি হয়ে থাকে তাহলে কোনো মন্ত্রীর সাথে কোনো কাউন্সিলরের বাড়িতে ক্যামেরা লাগালেও পাওয়া যাবে। আমি আমি ওই সব যাচ্ছি না, আমি এটাই, কিন্তু এটা আনতে চাইনি, বাধ্য করা হয়েছে। যে কথাটাই ফিরছিলাম, মানে বলছিলাম যে বলতে প্রথম কথা হচ্ছে, যদি ভিডিও এত এদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এতগুলো লোকের পয়সা খাওয়ার ভিডিওর পরে তাদেরকে রাজ্যের মন্ত্রী, তাদেরকে এমপি করে আজ অব্দি রেখে দেওয়া হতো না। এক, দ্বিতীয় কথা, উনি বললেন যে বিকাশ ভট্টাচার্য মোদির বিরুদ্ধে, মানে মোদি অ্যাপয়েন্টেড ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যদি কোনো ইমপিচমেন্ট হয় বিকাশ ভট্টাচার্য কি করবেন। বিকাশ ভট্টাচার্য তো ব্যক্তিগতভাবে কিছু করার প্রশ্ন নেই, সিপিআইএম যা নির্দেশ দেবে সিপিএমের বাকি এমপিদের মতো বিকাশ ভট্টাচার্য তাই করবেন। কিন্তু আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সিপিআইএম বিজেপি সরকারের বিরুদ্ধে আজ পর্যন্ত পার্লামেন্টে যতবার এই ধরনের কোনো ইমপিচমেন্ট মোশন কারোর বিরুদ্ধে হয়ে থাকে, এই ধরনের চিরকাল সিপিএম তার পক্ষে থেকেছে, বিজেপির বিরুদ্ধে থেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। আজকে ইলেকশন কমিশন যে ভূমিকা পালন করছে এসআইআর নিয়ে, সেটাকে সমালোচনা করার 100টা কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলোকে তুলছেন সেগুলো যে সব মিথ্যে বা অবান্তর এমন নয়, 100টা কারণ রয়েছে। কিন্তু এই কোনো কারণ বা কোনো অজুহাত এই সত্যিটাকে মিথ্যে করে দেয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনগোয়িং রেডের মাঝখানে ঢুকে সেখান থেকে নিজের চিফ মিনিস্টারিয়াল পজিশনকে কাজে লাগিয়ে প্রমাণ লোপাট করেছেন, এবং আজকেই প্রথমবার করলেন তা নয়, এর আগে রাজীব কুমারের বেলা বলেছেন। এবং এই সত্যিটাও মিথ্যে হয়ে যায় না যে আজকে আমরা যে কথাটা শুনছি যে আর কটা দিন টাইম দেওয়া হোক, ঠিক কিছু একটা হবে, ঠিক কিছু একটা হবে। রাজীব কুমারের ঘটনাটা 2019 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হয়েছিল, আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। কেমন এই 7টা বছর হয়ে গেল, কিছু হয়নি, ভবিষ্যতে কিছু হবে না। আমি কোনো দিকে যাব না, তার কারণ হচ্ছে একেবারে সরাসরি যেখানে ছিলাম, যে এই কয়লা নিয়ে মুখ্যমন্ত্রী 2024 সালের 21শে নভেম্বর ঠিক কী বলেছিলেন, এবং তার পরের দিন 2জন অফিসারকে আই রিপিট ক্লোজ করা হয়েছিল। আজকে তাদের পোস্টিংয়ের পর আবার ইডি রেড সেই বাড়িতে একাধিক, আমি আবার বলছি, কয়লার কেরামতি, ব্ল্যাক ম্যাজিক, তাকে ছোট করে দেখলে চলবে না। পরের প্রতিবেদন। দু একদিনের মধ্যেই বুদবুদ থানার ওসির দায়িত্ব নেওয়ার কথা, তার মধ্যেই মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো ইডি। চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ইডির তরফে দাবি করা হচ্ছে সেই তল্লাশি অভিযানে যে ডিজিটাল এভিডেন্স, মোবাইল ফোন, ডকুমেন্টারি এভিডেন্স, নথি পাওয়া গেছিল, মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি, সেখানে কিন্তু খতিয়ে দেখার পর একাধিক নাম সামনে এসেছে, এবং সেখানেই নাম ছিল মনোরঞ্জন মণ্ডল। আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত। তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসে। 2024 সালের 21শে নভেম্বর কয়লা চুরি নিয়ে পুলিশের একাংশকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যে আসানসোলের বারাবণী থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়।
এরপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। আসানসোল দুর্গাপুর কমিশনারেটে স্পেশাল ব্রাঞ্চেও পাঠিয়ে দেয়। কিন্তু এরপর 27শে জানুয়ারি বুদবুদ থানার ওসি পদে পোস্টিং হয় মনোরঞ্জন মণ্ডলের, অর্থাৎ ফের সসম্মানে সেই তাঁর বাড়িতেই কয়লাকাণ্ডে তল্লাশির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের বাহিনীর হাত মাথায় থাকলে অপরাধ করে সাসপেন্ডেড হওয়ার পর আবার ওসি হয়ে যায় কদিনের মধ্যেই। একটা চেইন করে দুর্নীতি এবং টাকা সিন্ডিকেট পুলিশকে সঙ্গে রেখে চলেছে। তার ভাগ দিল্লিও পেয়েছে, তার ভাগ কালীঘাটও পেয়েছে। এখন এতদিন পর মনে পড়েছে তাদের তদন্তে ডাকাডাকি করার জন্য বুদবুদে গিয়ে হাজির হয়েছে ইডি। কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করব না, এটা একটা তদন্তের বিষয়। যাদের কাছে গেছে তারা বলতে পারবেন, তাদের আইনজীবীরা বলতে পারবেন। এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে বলার কিছু নেই। তবে একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিশিয়াস। ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশ অফিসারের বাড়িতেও ইডি হানা ঘিরে এখন তৎপরতা রাজনৈতিক মহলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সিনহা ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর নিয়ে লড়াইটা দিল্লিতে কি একটা দীর্ঘস্থায়ী চেহারা নিতে চলেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রশ্নে অন্য বিরোধীদের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। ইতিমধ্যেই তার দিক থেকে উদ্যোগ শুরু হয়ে গেছে, তার দলকে তিনি নির্দেশ দিয়েছেন, এমপিদের নির্দেশ দিয়েছেন। তৃণমূলের সংখ্যা নেই, কিন্তু দিল্লির বুকে এই ইস্যুতে বিরোধীদের একজোট করে এই যে মুভটা, এটা কি এ রাজ্যের রাজনীতিতে তৃণমূলকে কোনো ডিভিডেন্ড দিতে পারেন? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। গতকালই আমি বলেছিলাম 10-এর মধ্যে 8 পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমি আগেই বলেছিলাম যে ইমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন, তার নিজের পারফরমেন্সের থেকে, অর্থাৎ সরকারের উন্নয়নমূলক কাজের থেকেও তিনি ইমোশন দিয়ে নির্বাচনে জয়ী হন, এবং সেই ইমোশনে এসআইআর ওনাকে সাহায্য করছে, সেটা নিয়ে আমার সামান্যতম দ্বিমত নেই। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে হবে, রাজনীতি তুঙ্গে নিয়ে যাবেন এরপরে যখন ফাইনাল ভোটার তালিকা শুরু হবে, এবং ওর উপর ভিত্তি করেই উনি নির্বাচনটা করিয়ে নেবেন। কিন্তু যে প্রশ্নটা আপনি সম্ভবত রাখতে চেয়েছিলেন, যে সত্যি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আদতেও সম্ভব, আমি দর্শকদের সহজভাবে বলতে চাই যে ইমপিচমেন্ট পার্লামেন্টে আনতে গেলে প্রথমে একটা অভিযোগপত্র তৈরি করতে হয়, 50 জন সদস্যর সমর্থন চাই মিনিমাম, এবং তারপরে 2/3 মেজরিটিতে প্রত্যেকটা হাউসে পাস করতে হবে। অর্থাৎ লোকসভায় প্রথমে 2/3 মেজরিটিতে পাস করতে হবে, তারপরে রাজ্যসভায় পাস করতে হবে, তারপরে প্রেসিডেন্টের সম্মতি চাই, এবং ফাইনালি নোটিফিকেশনের হলেই তবে তিনি অপসারিত হবেন। আমি মনে করি যে কোনো সুযোগ নেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বা কোনো ইলেকশন কমিশনারের বিরুদ্ধে মানে চার্জ ফ্রেম করার। কেন চার্জ ফ্রেম করার সুযোগ নেই? না উনি চুরি করেছেন, না উনি ডাকাতি করেছেন, না উনি আইনের বাইরে কাজ করেছেন। ফলে একটা মানে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে ওনার ওসেনিক পাওয়ার, যেখানে সংবিধানের 324 থেকে 26 নম্বর ধারাতে উনাকে পরিষ্কার অধিকার দেওয়া আছে মানে এই এসআইআর করার, যেখানে ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন 1950-51-তে তার পূর্ণ এখতিয়ার দেওয়া আছে, সেখানে আপনি কিসের বিরুদ্ধে আপনি চার্জ ফ্রেম করবেন? আগে তো চার্জটা ফ্রেম করতে হবে, তারপরে 2/3 মেজরিটি, তারপরে অনেক গল্প। চার্জ আপনি আনতে পারবেন না। হ্যাঁ, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন যে রাজনীতিটা কোথায় লুকিয়ে আছে। আপনি ইতিমধ্যেই সারা ভারতবর্ষে হইচই মাচিয়ে দিয়েছেন, বিরোধীদের একেবারে সমস্ত বিরোধিতার জায়গাটাকে আপনি শুষে নিয়েছেন, এবং এটার উপর ভিত্তি করে পশ্চিমবাংলা নির্বাচনে জয়ী হতে চাইছেন। খুব ভালো করে জানেন যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তো দূরের কথা, ইমপিচমেন্টের যে প্রাথমিক পর্ব সেটা হলো চার্জ গঠন করা, সে কোনো সামান্যতম সুযোগ নেই, কোনো চার্জ আপনি তার বিরুদ্ধে আনতে পারবেন। কেন? জ্ঞানেশ কুমারের প্রত্যেকটা নীতি বা ভাবনা চিন্তা বা আদেশগুলো হলো পলিসি ডিসিশন। পলিসি ডিসিশনের সেফগার্ড ইনারা পান যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনাল পোস্টে থাকেন। একজন গভর্নরের বিরুদ্ধে যেমন আনা যায় না, উনি যদি কোনো বড় ধরনের মানে হিউম্যান রাইটস ভায়োলেট করতেন, আইনের বড় ভায়োলেট করতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, তাহলে নিশ্চয়ই সুযোগ ছিল। ফলে পলিসি মেটার, এগুলো পলিসি মেটারকে চ্যালেঞ্জ করা যায় না বা তাকে ফ্রেম করা যায় না। আমি যেটা সুমনদা খুব বলতে চাই সেটা হলো যে দেখুন, মানে ইডি 15ই জানুয়ারিতে পরিষ্কার করে বললেন যে আমাদের হুজুর এখনই মানে শুনানির ব্যবস্থা করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা আইপ্যাকের বিরুদ্ধে যেভাবে তেড়ে পুড়ে লাগলো,
আমরা ভাবলাম যে সেদিনই যে কোনো মূল্যে শুনানিটা শেষ করতে চাইছে ইডি। একদম সেই ইডি কি ঘটলো 2 সপ্তাহ পরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা দেখলেন আর বললেন যে আমাদের সময় দেন। অর্থাৎ যারা এত তৎপরতার সাথে শুনানি চাইছিলেন সেই ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা জমা পড়ার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা সময় চাইলেন। কেন চাইলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি মনে করি 3-4টে সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা অবশ্যই যে দেখুন ইডি তো নিজের থেকে সিদ্ধান্ত নেয় না, ইডি অবশ্যই পলিটিক্যাল, তাদের যে পলিটিক্যাল মাস্টার আছে অর্থাৎ কেন্দ্রের যে সরকার আছে তাদের ভাবনা চিন্তার অনুসারে চলে। ফলে এই জায়গার থেকে আমি এটাকে প্রথমত দেখতে চাই। দ্বিতীয় যে বিষয়টা যে পলিটিক্যাল মাস্টাররাও যারা পশ্চিমবাংলা জয় করবে তারাই বা ইডিকে তৎপরতার সাথে যারা চাইছিল মানে শুনানি হোক তাদেরকে আটকে দিল কেন? তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিশেষ সম্পর্ক বা সমঝোতা হলো? তাহলে তো পশ্চিমবাংলায় যারা এই যে মানে শঙ্কু বা শুভেন্দুরা যারা পরিবর্তন চায়, মানুষ তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হলো কেন্দ্রের এজেন্সিগুলো, যে এজেন্সিগুলো সামান্যতম তৃণমূলের নেতাদেরকে ছুঁতে চাইছে না। আদালত চাইলেও তদন্তগুলো মাথা পর্যন্ত যাচ্ছে না। তাহলে কি এমন আরেকটা সম্ভাবনা আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মানে বিজেপির কেন্দ্রের নেতৃত্বের বিরুদ্ধে তাহলে দুর্নীতির কি একের পর এক ফাইল আছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন কোনো গোপনীয় তথ্য নরেন্দ্র মোদী অমিত শাহ সম্পর্কে জানেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে মানে নত হয়ে থাকতে হয়? ইডি সিবিআই তদন্ত যেভাবে আমরা দিল্লির মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখেছি, আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখেছি, সেই রকম তদন্ত কেন হয় না? তাহলে কেন, কি কারণে? আমি এটা জানতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির মালিক, যে কোম্পানির মানে একজন ডাইরেক্টরকে অ্যারেস্ট করে প্রায় 1.5 বছর ধরে আটকে রেখেছিল ইডি, সেই তার মালিক কি করে ছাড়া থাকে? এটা কোন জাদু বলে হয়? তাহলে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কোনো তথ্য আছে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে বা কেন্দ্রের একাধিক নেতার বিরুদ্ধে যে অমিত শাহ নরেন্দ্র মোদীরা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রধানত হয়ে থাকতে হয়। কিন্তু সুমনদা, দিনের শেষে আমি শুধু মানুষকে এই কথাটা বলতে চাই যে দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি তারা যেভাবে বাঙালিকে দুর্নীতিগ্রস্ত জায়গাতে নিয়ে গেল, যেভাবে প্রতিনিয়ত শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সারদা নারদা দুর্নীতিতে পশ্চিমবাংলায় দুর্নীতিকে ভরিয়ে দিল, যারা এই পশ্চিমবাংলার একটা মধ্যবিত্ত যে শিক্ষিত বাঙালি সমাজের উপর ভিত্তি করে যে পশ্চিমবাংলা চলতো, তারা একদিকে নিজেরা মানে কারা কেউ প্রত্যক্ষভাবে দুর্নীতি করলো, সেখানে 100 দিনের কাজ থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে একের পর এক, আর আরেক দল দুর্নীতিকে দিনের পর দিন প্রশ্রয় দিল, তাদের এজেন্সিগুলো চুপ করে থাকলো। দুটো রাজনৈতিক দল পশ্চিমবাংলাকে কার্যত লুট করলো। এরা পশ্চিমবাংলায় যে দুর্নীতি সেটা যে স্তরে নিয়ে গেল, তাদের বিচার কে করবে? এবং একই সাথে আপনাকে বলতে চাই, সেদিন যে সুপ্রিম কোর্টের বিচারপতি শুনেছিলেন, মানে যারা বিচার করছিলেন এই মামলাটায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি হামলার মামলায় যারা বিচার করছিলেন তারা তো শুনছিলেন যে ইডি রীতিমতন চাপ দিচ্ছিল যে এখনই শুনানি হবে। বিচারপতি আপনারা কেন সেদিন যে যখন শুনেছিলেন, কেন আজকে ইডিকে প্রশ্ন তো করেননি যে সেদিন আপনারা তো এজলাসে মানে বেলা হয়ে যাওয়া সত্ত্বেও আপনারা চাইছিলেন বিচার হয়ে যাক, মানে যাতে শুনানি হোক? বিচারপতি আপনারা কেন কথা বলছেন না? কেন দিল্লির বিচারপতিদের ঠিক সময়ে বিচার করেন না? কেন আপনারা ডিএ মামলা ফেলে রাখেন? কেন একের পর এক পশ্চিমবাংলার মামলাগুলো সুপ্রিম কোর্টে পড়ে থাকে? কেন বিচার পায় না পশ্চিমবাংলায়? একদম। আমি বলছি এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগামীকাল সুপ্রিম কোর্টে সোয়া 10টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। 1 নম্বর কোর্টে কেসটা লিস্টেড হয়েছে। 1 নম্বর কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সোয়া 10টার সময় আগামীকাল পৌঁছবেন। নজর থাকবে আমাদের। বিশ্বনাথ দা যেটা বলছিলেন যে ইলেকশন কমিশন নিশ্চয়ই আইনের ঊর্ধ্বে ইলেকশন কমিশন ছিল না। কবে থেকে আনা হলো? 2023 সালে প্রোটেকশন অফ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশন বিল এনে, এবং সেই সময় 141 জন এমপিকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করতে হয়েছিল ওই বিলটাকে পাস করানোর সময়। দ্বিতীয়ত উনি বলছিলেন যে নরেন্দ্র মোদী অমিত শাহর মাথা কার কাছে
আছে নত, এটা ভালো বোঝা যাচ্ছে। এপস্টেইন ফাইল সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছে, যে ফাইলের পরে ভেনেজুয়েলা থেকে ইন্ডিয়া ডাইরেক্ট তেল কেনার অফার পেয়েছে। শুনে নিন না ভেনেজুয়েলা থেকে ডাইরেক্ট তেল কেনার বরাত পেয়েছিল, ইন্ডিয়া কেনেনি। কবে বললো? যখন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে। ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে। আরে এপস্টেইন যৌন কেলেঙ্কারির তালিকায় কাদের নাম আছে? আপনার কাছে হচ্ছে কেন? আমার শুধু একটা লাইনই বলার আছে যে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না। বিশ্বনাথ দার এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি এবং আইনানুগ পথে যেটা হওয়ার সেটাই হবে। আপনার যদি আইনি বক্তব্য থাকে কোর্টে গিয়ে বলবেন। আচ্ছা, আমি একটা কথা বলছি, ওই সিনেমার তলে লেখা থাকে না বিধি সম্মতি সতর্কী করে। এমন কথা কেন কেউ বলে যে বলতে গিয়ে নিজেই হেসে ফেলে? যাক, আমি একটা কথা বলছি। আচ্ছা, অনুব্রত মণ্ডল অ্যারেস্টেড হয়েছিল 2022 সালের অগাস্ট মাসে, বেল পায় 2024 সালের সেপ্টেম্বর মাসে। বেলটা কেন পায়? তার কারণ হচ্ছে সে অ্যারেস্টেড হওয়ার পরে সিবিআইকে যে জিজ্ঞাসাবাদে যে কথাগুলো বাংলায় বলেছিল সেগুলোকে নাকি ইংলিশে ট্রান্সলেট করা যায়নি 2 বছরে। সেই কারণে 2022 অগাস্ট থেকে 2024 সেপ্টেম্বর অবধি তাকে জেলে রাখার পরও ট্রান্সলেট করা যায়নি বলে একটা সময় গিয়ে তাকে বেল দিয়ে দিতে বাধ্য হয়। নারদের ফুটেজ ভেরিফাই করা যায়নি, ফরেনসিক টেস্ট করা যায়নি ভারতবর্ষে। আমার খালি একটা ছোট্ট প্রশ্ন সুমনদা, যে সেটা হচ্ছে এখন 2026 ট্রান্সলেশনটা কি এখনো হয়েছে না আর কদিন লাগবে? আমি শুধু একটাই কথা বলি যে এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন, একেবারে বিশ্বনাথ দা শেষ পর্বে একেবারে মৃদু, সেটা বক্তব্যের জন্য নয়, কিন্তু মৃদু ভূকম্পন এই কলকাতা শহরে, এ নিয়ে যাবতীয় ডিটেলস, রিক্টার স্কেলে কত ইত্যাদি ইত্যাদি আপনাদের দেখাবো। এটা কিন্তু উইথ আ সিরিয়াস নোট। হ্যাঁ, কথা বলবো যে ইমপিচমেন্ট করতে গেলে দেখাতে হয় চার্জ অফ মিসকন্ডাক্ট মেড এগেইনস্ট দ্য হোল্ডার অফ এ পাবলিক অফিস। অর্থাৎ এখানে মিসকন্ডাক্টটা দেখাতে হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে ইন্টিগ্রিটি অর ভ্যালিডিটি অফ সামথিং প্রসিডস, মানে তার ইন্টিগ্রিটিতে কোথাও একটা ভায়োলেশন হয়েছে। এবার একটা কথা বলি, সব রাজ্যেই কিন্তু এসআইআর এর প্রসেস চলছে, এই রকম গেল রব সব রাজ্যে হয়েছে বলে আমরা শুনিনি। কিন্তু ইমপিচমেন্টটা জয়ন্ত আমি জানিয়ে রাখি, এটা রাহুল গান্ধী প্রথম এই ইমপিচমেন্ট করার হুমকিটা দেন দিনের পর দিন। কিন্তু এখানে সমস্ত রাজনৈতিক দল পাশাপাশি বলতেই হবে যে এই মুভটা কিন্তু প্রতীকী। এখানে নাম্বার গুরুত্বপূর্ণ নয়, এটা রাজনৈতিক মুভ এবং প্রতীকী মুভ, একেবারে পরিষ্কার। প্রতিটি দলই তো চেয়েছিল বৈধ ভোটার তালিকা। আমি দ্রুত একবার দেখিয়ে দেবো যে ইমপিচমেন্ট নিয়ে পরের প্রতিবেদন। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता के हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। উদ্ধত, মিথ্যাবাদী, অহংকারী। সোমবার দিল্লি থেকে এভাবেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। झूठा बात कह रहे हैं, इज ए ग्रेट लायर, ऑल आर लाई, गार्बेज ऑफ लाई। আর মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে আগে থেকেই সক্রিয় হয়েছিল কংগ্রেস। এই নিয়ে আলাপ আলোচনাও শুরু করেছিল তারা। এই আবহেই এবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ইমপিচমেন্টের প্রস্তাব এলে তা সমর্থনে স্পষ্ট ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं है। এখানেই শেষ নয়। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার জন্য এদিন সংসদীয় দলকে নির্দেশ দেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র সাংসদদের এ বিষয়ে তোড়জোড় শুরু করতে বলেন। শুরু হয়েছে, ইট ইজ বিগিনিং, জাস্ট লেট আস সি। প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এসআইআর নিয়ে লড়াই যে এখানেই শেষ নয়, বঙ্গভবনের সাংবাদিক বৈঠক থেকে তারও স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम फील्ड छोड़ेंगे नहीं, हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे, लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। देखिए,
अगर आपका रुपया से 20 रुपया काट लिया तो आपको तो प्रभाव होता है, लेकिन वो 20 रुपया जो काट लेगा ना, अगर आप कोई ट्यूशन कर लेगा तो उसको आपको आ जाएगा, और बीजेपी का लोगों ने हमको वोट दे देंगे। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্টের মানে জানেন উনি? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য 15 বছর মুখ্যমন্ত্রী 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। গোটা মিথ্যাচার পারসেপশন ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে। ভোট দোরগোড়ায়, ইস্যু এখন একটাই, এসআইআর। বাকি ইস্যু কার্যত কার্পেটের তলায় ঢাকা পড়ে গেছে। এর ফলে কার লাভ কার ক্ষতি? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার ঘড়িতে মোটামুটি 9টা বেজে 7 মিনিটে এই ভূমিকম্প হয়, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এবং অবশ্যই এই কলকাতা শহরে অনুভূত হয়। কম্পনের মাত্রা 6, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6, এবং এখনও পর্যন্ত এপিসেন্টার যা মনে হচ্ছে মায়ানমার। আবার বলছি, এপিসেন্টার মায়ানমার, এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6, 9টা বেজে 7 মিনিটে কলকাতায় এটা অনুভূত হয়েছে। কিন্তু দ্রুত একবার আমি অর্ণবের কাছে যাওয়ার আগে ঠিক যে নিয়ে অর্ণবের কাছে আমি জানতে চাইব সেই বিষয়টা যারা এই মুহূর্তে টেলিভিশন সেট বা প্ল্যাটফর্মগুলোর সামনে এসেছেন তাদের জন্য দেখিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাল্টা অনুপ্রবেশ নিয়ে আর একটা ন্যারেটিভ মানুষের সামনে রেখেছেন। কি সেটা দেখুন। घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। दिस गवर्नमेंट सेज घुसपैठिया। বাংলায় অনুপ্রবেশকারী, হিন্দিতে ঘুষপেটিয়া। বছরের পর বছর ভোট এলেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কাদের মদতে তারা কাঁটাতার টপকে এপারে এসেছে, কাদের মদতে এখানে থেকেছে? রাজ্য সরকার দোষ দেয় কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর। এবারও ভোটের আবহে মোদী, শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ। দিল্লি থেকে মোদী, শাহেরা বাংলায় এসে আক্রমণ করেন, আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ऑलवेज दिस गवर्नमेंट सेज घुसपैठिया। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है। पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। Even I have written letter to Prime Minister. After this Bangladesh turmoil, they brought some people, and I told him that you know all these things. They came with their aviation or railway. It was within the knowledge of customs and others. 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরিভাবে ফেন্সিং দেওয়া যায়নি। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন। এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. ও করে না বর্ডার ফেন্সিং পুরা। অনুপ্রবেশ কি আদৌ কেউ রোখার চেষ্টা করে, নাকি বছরের পর বছর রাজনীতির স্বার্থে জিয়ে রাখতে চায়? প্রশ্ন তুলছে সিপিএম। আসলে নির্বাচনে রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, শিল্প, কলকারখানা, জিনিসপত্রের দাম, মাইনে, মজুরি, কৃষকের ফসলের দাম, এইগুলো থেকে এজেন্ডা ঘুরিয়ে দিতে দুজনেই অনুপ্রবেশ খেলা খেলছে। দুটো রাজনৈতিক দলই যারা দেশের ক্ষমতায় আছে, রাজ্যের ক্ষমতায় আছে, তারা সিরিয়াসলি
অনুপ্রবেশের ইস্যুটা দেখছে না। সিরিল র্যাডক্লিফ সীমান্ত রেখা টানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন। আজও তার রেশ চলছে। দেশভাগ হয়েছে বহু দশক আগে, কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। তখন ছিল আবেগ, এখন রাজনীতি। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, এপিসেন্টার হচ্ছে মায়ানমার এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6। মোটামুটিভাবে 9:07 নাগাদ কলকাতা এবং পশ্চিমবঙ্গের বহু জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু আবার আমি রাজনীতির কথায় আসবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখলেন যে একটা পাল্টা ন্যারেটিভ আজ খেলে দিয়েছেন। এতদিন সকাল বিকেল অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে শঙ্কুর আক্রমণ করত, কখনো রাজ্যের নেতারা, কখনো আবার সর্বভারতীয় নেতারা, কখনো কলকাতায়, কখনো দিল্লি থেকে। আজও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জমিটুকু দিচ্ছে না। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করলেন যে বিজেপি বহু লোককে বাংলাদেশে এই সাম্প্রতিক নৈরাজ্যের পর এই রাজ্যে ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীকেও এই নিয়ে অভিযোগ করেছেন। দেখুন, কোনো সন্দেহ নেই যে মারাত্মক অভিযোগ, কিন্তু অর্ণবের কাছে আমার প্রশ্ন থাকবে যে কোনো প্রমাণ ছাড়া কতটা বিশ্বাসযোগ্য হবে? সবথেকে বড় কথা, মানুষ বিশ্বাস করবে? সুমনদা, আপনি প্রমাণ ছাড়া বললেন, এটাই বা কোথা থেকে বিশ্বাসযোগ্য হবে যে ঘুষপেকিয়া ঢুকেছে, 1.5 কোটি রোহিঙ্গা ঢুকেছে? এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল এতদিন ধরে, 54 লক্ষ যে বিশেষ করে এসআইআর এর পর 54 লক্ষ যে প্রথম তালিকায় বাদ গেছে, যেখানে বিভিন্ন রকম কারণ দেখানো হয়েছে, সেখানে কজন ঘুষপেকিয়া পাওয়া গেছে, কজন রোহিঙ্গা পাওয়া গেছে? আমি তো বলবো এই যে নবতিপর 92 বছরের আশালতা আচার্য, আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল ছবি, ইনি কি রোহিঙ্গা? একে বাদ দেওয়া হয়েছিল, এনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে পরে, ইনি কি তাহলে রোহিঙ্গা? তাহলে রোহিঙ্গার নামে যে ন্যারেটিভটা প্রথম যারা তৈরি করেছিল, তাহলে দায়টা তো তাদের, তারা প্রথমেই ঘুষপেকিয়া। তুমি 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো? 2005-এর প্রেক্ষিত আলাদা, এই দুটো প্রেক্ষিত আপনি এক করবেন না, এই দুটো প্রেক্ষিত এক পার্লামেন্টে একেবারে চূড়ান্ত হইচই ফেলে দিয়েছিলেন। প্রেক্ষিত আমরা এখন 26 নিয়ে একটু কথা বলি, 26 নিয়ে কথা বলি। আর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের জায়গাটা ত্রিপুরা বিজেপি সরকার, আসাম বিজেপি সরকার, নর্থ ইস্টের কোনো কোনো জায়গাতেই ঢুকছে, এরকম তথ্য আমরা একাধিকবার পেয়েছি। ইউপিএ 1 আর ইউপিএ 2 এই দুটো সময়ে কতজন ডিপোর্ট হয়েছে তার তালিকা পাই আমরা। প্রায় 1 লক্ষ লোক ডিপোর্ট হয়েছে। গত 11 বছরে কতজন ডিপোর্ট হয়েছে যদি সংখ্যাটা দেখি, সেই সংখ্যাটা কিন্তু অনেক কম। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? দায়িত্ব তো তাদের, প্রাথমিক দায়িত্ব তো তাদের, যে তারা ওখানে বাইরে থেকে যদি অবৈধভাবে কেউ। হ্যাঁ, কিন্তু পাশাপাশি এই নথিটাও তোমায় রাখতে হবে, সেটা হচ্ছে কতগুলো জাল নথির ভিত্তিতে গোটা দেশে হওয়া ক্রাইমের পরে দেখা গেছে যে সেই নথি জোগাড় হয়েছে কুটির শিল্পের মতো তৈরি হওয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জাল নথির কারখানা থেকে। ইকুয়ালি একই রকম ভাবে আমি এমনকি ডিফেন্সে তোমার মনে থাকবে মারাত্মক একটা দুর্নীতির কথা এলো যে একেবারে ডিফেন্সের জাল নথিতে চাকরি হয়েছে, দেখা গেল নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। শুনুন না, নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু আপনি যদি বলেন যে ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, যাই আপনি বলুন, আলটিমেটলি সেটা এন্ডোর্স করবে কে? তার তো একটা কেন্দ্রীয় সংস্থা। সেখান থেকে যদি কেউ সাহায্য করে, ওর বলার সময় না, সেখান থেকে যদি কেউ সাহায্য করেও, কিন্তু সেখানে যে কেন্দ্রীয় সংস্থা সেখান থেকে যেটা এন্ডোর্স করবে তার থেকে দায়িত্ব। যদি দায়িত্ব সে না নেয়, তাহলে এটা মানতে হবে যে সেই পুরো যে চেইনটা, সেই চেইনটার মধ্যে উপরে যারা আছে আর নিচে যারা আছে তাদের মধ্যে কোথাও সমন্বয় আছে। একই সঙ্গে তো কেন্দ্রীয় সরকারও তাদেরও দায় রয়েছে। বিএসএফ থেকে পুলিশ, আমি তোমার সঙ্গে এখানে একমত, বিএসএফ থেকে পুলিশ সবাই সমন্বয় আছে, সমন্বয় করে দুর্নীতি হচ্ছে। আমি বলছি বিএসএফ এর একাধিক জনের বিরুদ্ধে তো কেন্দ্রীয় তদন্ত হয়েছিল এবং তাদের সাজাও হয়েছিল, এরকম ঘটনা ঘটেছে, গত বছরই ঘটেছে এরকম। তার সঙ্গে আগে তথ্য আপনাকে মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে গুজরাটে পাকিস্তান থেকে ঢুকেছে এরকম কিন্তু একাধিক সংখ্যা পাওয়া গেছে। দিল্লিতে বোধহয় এই গত বছরের ঘটনা মনে পড়ছে আমার, বেশ মানে কয়েকশো লোক তারা কিন্তু আটক হয়েছিল, তারাও বেআইনিভাবে অনুপ্রবেশে, তারা এদিক থেকে নয়, তারা এসছে কিন্তু পাকিস্তান থেকে। তার মানে এই জিনিসটা যদি এই ন্যারেটিভটা করা হয় যে এখান থেকে ঘুষপেকিয়া ঢোকানো হচ্ছে, এখান থেকে তৃণমূল সরকার ঢোকাচ্ছে, তাহলে ব্যর্থতা কথা স্বীকার করুন। আপনারা এখানে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে পারছেন না। আপনি হিন্দি হার্টল্যান্ডের যে হিন্দুত্ব, ওইটা দিয়ে পশ্চিমবঙ্গে দখল করতে চাইছেন, এটা পারছেন না, কারণ এটা পশ্চিমবাংলার মাটি। পশ্চিমবাংলার মাটি সম্পূর্ণ অন্য, তারা আপনার ন্যারেটিভকে প্রত্যাখ্যান করছে, এটা আপনি স্বীকার করে নিন পরিষ্কার করে। এটা যদি স্বীকার না করেন তাহলেই তো এই জিনিসগুলো আসবে। আর সুমন, আমি জাস্ট এটা বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে এই যে এত কথা শুনে আমার অতি ক্ষুদ্র বুদ্ধি, সেই ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটুকু শুধু দুটো জিনিস মনে হলো আমার। নাম্বার 1 হচ্ছে ইডি সিবিআই আসলে মমতা ব্যানার্জি চালাবে, এবং সম্ভবত কেন্দ্রীয় সরকারটা মমতা ব্যানার্জি, কারণ উনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, যা বোঝা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বোঝাপড়া সেটিং, অনেকেই বললেন তো বোঝাপড়া সেটিং। আচ্ছা, বোঝাপড়া সেটিংটা আছে হচ্ছে তৃণমূল আর বিজেপির,
আর 28% ভোট, বামের ভোট চলে যাচ্ছে রামে, তার মানে মনুবাদী বাম আর মার্ক্সবাদী রাম, তারা কি আসলে সেকিংটা করে রেখেছে? সেকিংটা কি এই দুজনে? এই যে সেকিংটা, এই সেকিংটাই কি হচ্ছে আসল সেকিং, যে সেকিংটা আসলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? পশ্চিমবাংলার মানুষ জানে যে এইখানে আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে বাঙালি সত্তা, জাতিসত্তা, তার যে ভেতরে যে ঔদার্য, তার ভেতরে যে দার্ঢ্য, সেই দার্ঢ্য এবং ঔদার্য দিয়ে মানুষ প্রতিরোধ করবে, এবং সেই প্রতিরোধের যদি কোনো প্রতীক থাকেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি চিরকাল, আমি মানে কোনো তৃণমূল নেতা বা তৃণমূলের কোনো প্রতিনিধি হই, তো ঠিক সেই অর্থে প্রতিনিধি কিনা জানি না, কাউকে জিজ্ঞেস করা সকালবেলা বাড়িতে কি দিয়ে ভাত খেলেন, তাহলেও তার উত্তরে বলে 34 বছর সিপিএম কি করেছে, 34 বছরের বামফ্রন্ট নিয়ে আলোচনা করতে হবে। এই প্রথম এরকম একজন তৃণমূলী মহাপুরুষ দেখলাম, যাকে 2005 নিয়ে প্রশ্ন করলে বলা হয়, বলেন যে না 2005-এর ব্যাপারে এখন আলোচনা করবো না, 2026 নিয়ে আলোচনা করি। খুব ভালো লাগলো এইটা আমার। আমি একটা কথা বলছি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় কথা একদম ঠিক বলেছেন, যে আজকে যদি ইনফিল্ট্রেশন হয় তাহলে কেন্দ্রে যারা দায়িত্ব আছে তাদের উত্তর দিতে হবে, রাজ্য সরকারটা দায়িত্ব হতে পারে না। তেমনই 1999, 2000 সাল, 2002, 3, 4-এও যদি ভারত ইনফিল্ট্রেশন হয়ে থাকে, তাহলেও সেটা সেদিনের বামফ্রন্ট সরকারের দায়িত্ব ছিল না। কেন্দ্রের সরকার, যে সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, দায়িত্বটা সেদিন তার ছিল। এদিকে তিনি তখন কাগজের বান্ডিল ছিল। আমি এই বিষয়ে, এই ন্যারেটিভে শুধু একটাই কথা বলতে চাই, যখন বাংলাদেশের ইনসিডেন্টটা হলো তার ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের সবাই আত্মীয়, দরজা খুলে দিতে হবে, সবাই ভেতরে চলে আসুন। এবং সরকার রীতিমতো হচ্ছে, যদি বাইরের থেকে কেউ ঢুকে যায় বেআইনিভাবে, আপনি ধরেননি কেন, আপনি আটকাননি কেন, আপনার পুলিশ কি করছে, আপনি এতে কেন ইনভলভ হয়েছেন? কারণ তখন আপনি ভেবেছিলেন এই সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীরা আপনার ভোট ব্যাংক হবে। পরে দেখেছেন যে না, সিএএসএ যাওয়ার পর হচ্ছে যারা হিন্দু তাদেরকেও আপনি বার করে দিতে পারেননি। উনি হিন্দু বিরোধিতা থেকে তাদের মুভমেন্ট ছিল যে একটা পেঁয়াজও যেন না যায়। আমি বলছি সব ছেড়ে পেঁয়াজের মধ্যে পড়ে গেছিল। হচ্ছে প্রথম কথা, 2005-6 সালে যখন অভিযোগ উঠেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে ছিলেন না, তখন ইউপি 1 এবং মমতা মাঝখানে কথা বলো না, দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এখানে কদিন আগে যখন পেহেলগামে টুরিস্টদের উপর অ্যাটাক হলো, ঘুষপেটিয়ারা কোথা থেকে উঠেছিল, কোথা থেকে এসেছিল? 150 কিলোমিটার ঘুষপেটিয়া বলা হচ্ছে যেমন মায়ানমার থেকে ভূমিকম্প এসে গেছে, একটা রোহিঙ্গা এসে প্রমাণ করা যায়, প্রচুর একটা রোহিঙ্গা এসে প্রমাণ করা যায়। আলাদা কন্টেস্টে 2005 সালেও মমতা সেন্ট্রিক পলিটিক্স যে ছিল সেটাই আজকে আমরা বলছি, 2026-এও মমতা সেন্ট্রিক পলিটিক্সই বলছি। আজকে আমি মানি না মানি, রাজ্য রাজনীতি যে মমতা কেন্দ্রিক পরিচালিত হচ্ছে, এখনো যে বিকল্প মুখ কে নিয়ে আমি বলছি না। আমি মমতা ব্যানার্জি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নাকি বিরোধীদের ব্যর্থতা? সুমনদা, একটা জিনিস আপনাকে বলি, যে ধরুন মানে যখন পরিবর্তন চলছে, মানে পরিবর্তন এজগুলোতে আপনি দিনের পর দিন সাক্ষাৎকার নিচ্ছেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা কিন্তু মানে অল্টারনেটিভ হিসেবে মমতার মুখটা অলরেডি প্রজেক্টেড হচ্ছে, আমরা আলোচনা করছি, আপনি সাক্ষাৎকার নিচ্ছেন। আজকে কিন্তু আপনি একটা বিরোধী নেতা পাচ্ছেন না যে মমতা সমকক্ষভাবে মানে একইভাবে আপনি সাক্ষাৎ নিতে আগ্রহ। আপনি না উল্টো দিক থেকে ভাবুন, উল্টো দিক থেকে ভাবুন যে বিরোধী দলগুলো প্রজেক্ট করতে পারছে না কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতার বিকল্প আমি বলছি, হ্যাঁ মমতা করতে পারছে না। এবং আজকে ন্যাশনাল লেভেলে আপনি ভাবুন, রাহুল গান্ধী আছে, রাহুল গান্ধী সমেত একাধিক বিরোধী নেতা আছেন, কিন্তু শেষ পর্যন্ত এসআইআর বিরুদ্ধে ফাইটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার ফাইটটাকে নিয়ে সমালোচনা করছি, কারণ এখানে তিনি অনেক মানবে জাতীয় স্তরে ঠিক যে সুবিধাটা নরেন্দ্র মোদী পাচ্ছেন, ঠিক যে সুবিধাটা যে উল্টো দিকে অনেক বেলুন ফুলিয়েও রাহুল গান্ধী বা কেউ একজন XYZ কাউকে করা যাচ্ছে না, ঠিক সেই সুবিধাটা রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যেহেতু ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্সে বিশ্বনাথ দা খুবই ইন্টারেস্টেড হয়ে পড়েছেন, আমার এ নিয়ে কোনো বলার নেই, কিন্তু ওনার মতো একজন হচ্ছেন অভিজ্ঞ প্রফেসর, তিনি নিশ্চয়ই এটা মানবেন যে সব জায়গায় রাজনৈতিক দলের মুখ নির্ভর পলিটিক্স হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই আমাদের কাছে ব্র্যান্ড। সেটা করে দেখিয়েছো। আমি ওর মেনে নিতাম,
যদি নরেন্দ্র মোদী সেন্ট্রিক পলিটিক্স না হতো। আরে সে তো ন্যাশনাল ন্যাশনাল লেভেলে পলিসি নরেন্দ্র মোদী সেন্ট্রিক তুমি পলিটিক্স হবে, আর পশ্চিমবাংলার আমি যেটাকে আপনার কি কোনো এজেন্ডা আছে, নাম আছে? এই যে ইনফিল্ট্রেশন, আমি এক সেকেন্ড, আমি কোন দলের জায়গা থেকে শুধুমাত্র বলছি না, আমি সাধারণভাবে একটা কথা বলছি। দেখো, এটা কিন্তু ঘটনা, যদি বাইরে নাম নির্ভর পলিটিক্সে অভ্যস্ত, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না, যদি বাইরে আমি বলছি বাইরের দেশ থেকে যদি কেউ ভারতে ঢোকে, ডেফিনেটলি সেটাকে আটকানোর দায়িত্ব কেন্দ্রের সরকার বা বিএসএফ এর। তারা যদি সেটা না পারে তাদেরকে জবাব দিতে হবে। ভেতরে ঢোকার পরে তারা যদি কোনো ফলস ডকুমেন্ট পেয়ে যায়, তাহলে সেই ডকুমেন্ট যে বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন কর্মচারী এবং সংস্থা, তাদের সেটা দায়িত্ব। আমরা যদি সিরিয়াস হয়ে থাকি ইনফিল্ট্রেশন সমস্যা নিয়ে, তাহলে কিন্তু খোলা মনে আমাদেরকে দুটোকে নিয়ে আলোচনা করতে হবে। এ বলবে যে কেন্দ্রের বিএসএফ এর কোনো দোষ আমি দেখবো না, আমি খালি রাজ্যের দোষ দেখবো, আর ও বলবে রাজ্যে যা পারে ডকুমেন্ট তৈরি হোক, আমি কেন্দ্রের বিএসএফ তার মানে সে নিজের দল করছে, সে দেশ করছে না। কেন্দ্র এবং রাজ্যের এজেন্সি যদি হাতে হাত ধরে কাজ না করে, ঠিক উল্টোটা হয়। বেশ 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 আপনারা প্রত্যেকে জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিই। কত শতাংশ মানুষ কি মনে করছেন? 20 দিনেই ভোল বদল, আইপ্যাক মামলায় আরও সময় চাইলো ইডি ও কেন্দ্র। এতে কি বড়সড় ধাক্কা খেলো কেন্দ্রীয় এজেন্সির ভাবমূর্তি? ধাক্কা খেলো এমনটা মনে করছেন 74% লোক, ধাক্কা খায়নি এমনটা মনে করছেন 24%, 2% মানুষ কিছু বলতে চান। পরের মন্তব্য ছিল যে ইডির অনুমতি নিয়েই নথি আনা হয়েছিল, হলফনামায় দাবি করলেন মুখ্যমন্ত্রী। সেটিংয়ের গন্ধ পাচ্ছে সিপিএম ও কংগ্রেস। সেটিং হয়েছে বলে আপনি কি মনে করেন? সেটিং হয়েছে এমনটা মনে করছেন 68% মানুষ। কোনো সেটিং হয়নি মনে করছেন 31% মানুষ, 1% মানুষ মন্তব্য করতে চান। দিল্লিতে এসআইআর এর ক্ষতিগ্রস্তদের পাশে বসিয়ে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চাইলেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনারকে কি ইমপিচ করা উচিত বলে আপনি মনে করেন? করা উচিত এমনটা মনে করছেন 51% মানুষ, না করা উচিত নয় এমনটা মনে করছেন 48% মানুষ, 1% মানুষ কিছু বলতে চান। এবার আসবো আপনাদের মন্তব্যে। সৈকত বর্মন তিনি লিখছেন, প্রথমে এত লাফালাফি করে তারপর এই সময় চাওয়া অদক্ষতা না সেটিং? অরিজিৎ তালুকদার লিখছেন, আশা করি ইডি এত সময় নিয়ে শেষে অশ্বডিম্ব প্রসব করবে না। বিদ্যুৎ নায়ক লিখছেন, সেটিংয়ের তত্ত্বই কি তাহলে সত্যি হলো? ইডি কি ইচ্ছাকৃতভাবে পিছু হটতে চাইছে? গৌরব নন্দ লিখছেন, তল্লাশির মাঝখান থেকে ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী অন্যায় করেছেন এটা বলার অপেক্ষা রাখে না। ভূপতি নস্কর লিখছেন, অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, আছে, থাকবে, এসবই রাজনৈতিক কৌশল। আর এইখান থেকে রাজনীতির কৌশল ভোটে কাকে ডিভিডেন্ড দেবে। আজকে দিল্লি থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, স্পষ্ট করে দিলেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই ভোটে লড়বে। ঠিক কি বলেছেন তিনি, তারপর জোটের আলোচনায় আসবো, দেখাবো। But this time we'll get more and more. ভোটের মৌসুমে জোট নিয়ে আলাপ আলোচনা চর্চার মধ্যেই দিল্লিতে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী যখন রাজ্যে এসে বারবার আসল পরিবর্তনের ডাক দিচ্ছেন, তখন তার গলায় প্রত্যাশিতভাবেই শোনা গেল উল্টো সুর। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। तृणमूल कांग्रेस अकेला ही लड़ता है बंगाल में। तृणमूल कांग्रेस का खिलाफ में हर पार्टी लड़ता है, लड़ने दीजिए, वो अपना तरीका है। I am not a political astrologer, but this time we'll get more and more. Again we will meet after the winning, okay? That time I will give you the good sweet. Not Delhi ka laddu. যদি আগের থেকে বেশি আসন পাবে জানতো, তাহলে এরকম ভয়ে থরথর করে কাঁপতো না। পিসি কাঁপছে, ভাইপো কাঁপছে, অতএব এই কাঁপুনিটা কিসের জন্য? কারণ বুঝতে পারছে আর থাকবো না। যে কারণে মরণপণ করে এসআইআর কে আটকানোর চেষ্টা করছে। এই জাতীয় আচরণ একটা মুখ্যমন্ত্রীর, বাংলার তো নাক কেটে গেছে। নিরুপায় হয়ে আপনি করছেন, কারণ আপনি জানেন আপনি থাকবেন। শেষ বল অবধি ক্রিকেটে শেষ বলে কিছু হয় না, রাজনীতিতেও শেষ ভোটটি গোনা অবধি
বহু ক্ষেত্রে হার জিত ঘোষণা করা যায় না, তাই রাজনীতিবিদরা যে যার মতো বলবেনই, কিন্তু হার জিত বোঝার জন্য, জানার জন্য অপেক্ষা করতে হবে রেজাল্টের। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। খুব ইন্টারেস্টিং। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইমপিচমেন্ট নিয়ে অন্য ইস্যুতে তিনি বলেছেন নাম্বার নেই, সবার সঙ্গে কথা বলতে আপত্তি নেই, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আসন বাড়বে এবং তারা একা চলবে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কিন্তু কার্যত আজকের দিনে দাঁড়িয়ে, রাজনীতিতে শেষ কথা কিছুই হয় না, উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মোহাম্মদ সেলিম আবার একেবারে বলছেন যে কংগ্রেসের হাত কার্যত ছেড়ে দিচ্ছেন, সেই ইঙ্গিত দিচ্ছেন। কোন দিকে যাচ্ছে রাজনীতি? শুনুন, এটাও আমাদের কাছে বিস্ময়। 2016 সালে যখন জোট হলো কংগ্রেস এবং বামেরা, আমরা কিন্তু মনে করেছিলাম যে হয়তো আগামী দিনে সরকার বিরোধিতার প্রশ্নে রাস্তার রাজনীতিতে দুটো দল একসাথে থাকবে, মানে দুটো মঞ্চ একসাথে থাকবে। কিন্তু বারবার যেটা দেখা গেছে, কখনো বামেরা হাত ছেড়েছে, কখনো কংগ্রেস হাত ছেড়েছে, কখনো মুসলিম জোট হয়নি, কখনো একেবারে নির্বাচনের শেষ মুহূর্তে গিয়ে আসন সমঝোতা হয়েছে। ফলে এটা একটা দিক। আরেকটা দিক হলো নতুন সম্ভাবনার জোটের জায়গা তৈরি হয়েছে হুমায়ুন কবির আসার পরে। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি তৈরি করবার পরে বিশেষভাবে উনি উদ্যোগ নিয়েছেন যাতে করে অন্ততপক্ষে মিমকে সঙ্গে নিয়ে এগোনো যায়, আইএসএফকে সঙ্গে নিয়ে এগোনো যায়। আপনার মোহাম্মদ সেলিমের সাথে 4 বার বৈঠক হয়েছে। উনি আশাবাদী যে সিপিএমের সাথে জোটটা হতেও পারে। ফলে মানে একটা বিকল্পও কিন্তু সিপিএমের সামনে তৈরি হচ্ছে, যে আইএসএফ জনতা উন্নয়ন পার্টি সঙ্গে নিয়ে। ফলে সেই জায়গা থেকে সিপিএম এই কথাটা বলতেই পারেন। আর একই সাথে আপনাকে বলছি যে ধারাবাহিকভাবে যদি কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্টের অবস্থান দেখেন, শুভঙ্কর সরকার, তিনি বারবার বলেছেন 294টা কেন্দ্রেই কংগ্রেস তৈরি হয়ে আছে, যদিও আমরা জানি যে রাজনৈতিক শক্তি সেই জায়গায় নেই। ফলে শেষ পর্যন্ত কংগ্রেস যদি একা হয়ে যায়, সেটা কংগ্রেসের জন্য আদতেও কোনো লাভজনক হবে কিনা, নাকি শেষ মুহূর্তে মানে লেফটের সাথে বা হুমায়ুন কবিরের সাথে একটা সমঝোতা করবে সেটা। কিন্তু পাশাপাশি শতরূপ, তুমি মানবে যে হুমায়ুন কবিরের ওই বৈঠক এবিপি আনন্দে সম্প্রচারিত এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথম নয়, তৃতীয় বৈঠক, তারপরে বিভিন্ন সমালোচনার সুর পার্টির ভেতর থেকেও অন ক্যামেরা উঠতে শুরু করে। আমাদের পার্টি তো কোনো পিসি ভাইবো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, থাকবেই তো পার্টির মধ্যে সমালোচনার সুর, 10টা মতামত। এই আজকে কেন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়া উচিত না? হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ কিনা এবং ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে সিপিএম আপোষ করছে কিনা আদর্শের সঙ্গে, 100টা ইস্যুতে আমাদের পার্টির মধ্যে এরকম 100টা বিতর্ক অতীত হয়েছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমরা তো কোনো পিসি ভাইবোর গোলামি করি না। আমি বলছি যে ঠেকা নিয়ে রেখেছে পশ্চিমবাংলায়, একমাত্র ধর্মনিরপেক্ষ, ওদের রক্ষা করতে হবে, নিজেদের সমস্ত আসন বিসর্জন দিয়ে, নিজেদের সমর্থন দিয়ে। তৃণমূল কংগ্রেস সরাসরি যদি ধর্মের রাজনীতি করে, বিজেপি ধর্মের রাজনীতি করে, তাহলে সিপিআইএম কেন রাজনীতিকে ধরবে? আমরা তো চাই আপত্তি নেই, যেই হুমায়ুন দুদিন আগে প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন দুদিন আগে বলেছে যে বিজেপি যদি নির্বাচনের পর আমি তাকে সমর্থন দেব, তারপরে আমি শঙ্কুর কাছেই আসবো। কিন্তু অরূপ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে হুমায়ুন 70 এবং 30-এর মন্তব্য বলেছিলেন, সেই হুমায়ুনকে তৃণমূল রেখে দিয়েছিল, যার ফলে আজকে লেফটের দিকে কি আঙুল তোলা যায় যে ওরা সাম্প্রদায়িক আদর্শে কম্প্রোমাইজ করছে? প্রতিকূল কমিউনিস্ট না এখানকার বাদলা বাদলা কমিউনিস্ট লেফট ঠিক করবে আমাদের কি চক্রবর্তী সব করা চোর, সব করা চোর না এই অবস্থা। আমার বক্তব্য হচ্ছে রাজ্যে আস্তে আস্তে কার কি সিট শেয়ারিং হবে, এরা কি করবেন, এটা হচ্ছে কি দিকে যাচ্ছে, এটা কি হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে রাজ্যে সিট শেয়ারিং এরা কি করবেন আমি জানি না, কিন্তু একটা জিনিস বাংলার মানুষের কাছে স্পষ্ট হচ্ছে যে হিন্দু বিরোধী সমস্ত শক্তি বিজেপির বিরুদ্ধে চলে গেছে। এরা বাইরে এরা একটা বিষয় হিন্দু বিরোধী হুমায়ুন কবির বিজেপি বিরোধী
বিজেপির এই কাছে সবার ছিল সাথে লড়বে। হিন্দু বিরোধী স্টুডিও পরিবেশ ফেরাতে আমি আসবো, কিন্তু তার আগে মোহাম্মদ সেলিম কংগ্রেস নিয়ে, কংগ্রেসের হাত ধরা অর্থাৎ হাতের হাত ধরা নিয়ে মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখাবো, পাশাপাশি নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির আজকে দাঁড়িয়ে কি বলছেন তাও দেখাবো। কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট কি তবে হচ্ছে না? কার্যত সেরকমটাই স্পষ্ট করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম, আর তার দায় পুরোপুরি কংগ্রেসের ঘাড়েই ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার প্রার্থী আছে তখন বলে আমরা লড়বো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। এদিকে জোটের দরজা খুলে রেখেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। নিউ টাউনের হোটেলে তার সঙ্গে আলোচনাও সেরেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার এক দফায় আলোচনা হয়েছে, কিন্তু আরও একাধিকবার আলোচনা হয়েছে, সেটা আপনারা কেউ জানেন না। এদের সঙ্গে কথা বলবেন? প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই। হুমায়ুন কবির কি বলছেন, সিপিএমের সঙ্গে অনেকবার কথা হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে, আমি তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটাই আমাদের কাজ। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট হোক না হোক, তাদের বৈঠক অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। এই যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন যে জোটে এলে হেলিকপ্টার, জোটে এলে হেলিকপ্টার, চড়িয়ে দেবো। দেখবেন মোহাম্মদ সেলিম ট্র্যাক স্যুট পরে চলে গেছে, আমি হেলিকপ্টার চড়বো। ফলে এই করে উনি জোট সঙ্গী খুঁজছেন। সিপিএম এর দাবি আইএসএফ এর সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে আইএসএফ এর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা, এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি, এবার অপেক্ষা করছি উত্তরের, ইয়েস অর নো, এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টি এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। তাহলে শেষ অবধি কার সঙ্গে জোট হবে? সিপিএম কি আইএসএফ এবং হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবে? তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয়। সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন, এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোন মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আর মাত্র কমাস পরেই বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে তা নিয়ে জল্পনা চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্ণব, মুসলমান ভোট কি কোথাও কনসলিডেট করতে পারে? আমি বলছি যে ফুরফুরা শরীফে কিন্তু অনেক বছর পরই ইফতারের সময় মুখ্যমন্ত্রীও গেছিলেন। না, সেটা তো এর আগে ধরুন সুমনদা যখন আইএসএফ তৈরি হলো সেই সময় একই রকমভাবে ভাবা হয়ে গিয়েছিল যে মুসলমান ভোটের একটা অংশ এক জায়গায় আসবে এবং সেই যে এক জায়গায় এলে মুসলমান ভোটের মধ্যে একটা ভাগ হবে, সেই ভাগ হলে তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলা যাবে, এরকম তৈরি করা হয়েছিল। আমরা এটাও দেখেছিলাম যে ব্রিগেডে যখন মিটিং হচ্ছে অধীর চৌধুরীর বক্তব্য থামিয়ে দিয়ে সেখানে গিয়ে আব্বাস সিদ্দিকী বলছে, এটা আমার মনে হয় কোনো ফ্যাক্টর নয় যে বাবরি মসজিদের নামে হুমায়ুন কবিরের পলিটিক্সটা সামনে আসছে। না, হুমায়ুন কবিরের প্রভাব এক্স্যাক্টলি কতটা রয়েছে সেটা তো ইলেকশনের পর আমরা নিশ্চিত বুঝতে পারবো, কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত নির্দিষ্ট কতগুলো পকেটের বাইরে হুমায়ুন কবিরের খুব বড় কোনো প্রভাব নেই। এটা হচ্ছে এক নম্বর কথা। ঠিক, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে ওই মারাত্মক কথা বলে নিজেই দাবি করেন যে 70-30 বলে উনি অধীর চৌধুরীকে হারিয়েছিলেন। উনি এত গুরুত্বপূর্ণ কবে থেকে হলেন? উনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কবে বুঝলো? আমার তারিখটা শুনুন। আমি দুটো কথা বলি। এক, কুণাল ঘোষের একটা স্টেটমেন্ট শুনলাম যে মোহাম্মদ সেলিমের হেলিকপ্টার চড়া শখ হয়েছে তাই এটা করছেন। মোহাম্মদ সেলিম হেলিকপ্টার চড়বেন কিনা জানি না বা শখ হয়েছে কিনা জানি না, কিন্তু মোহাম্মদ সেলিম কখনো চুরি করে মমতা ব্যানার্জির পাঠানো প্রিজন ভ্যান চড়বেন না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা অর্ণবদা বলছেন এটা একদম সত্যি কথা। হুমায়ুন কবির কেন যে কোনো কারোর নতুন দল তৈরি যদি কেউ করে তার গ্রহণযোগ্যতাটা কি প্রাইমারিলি ভোটটা হয়ে যাওয়ার পরে বলা যাবে, তার আগে অবধি আমরা যাই বলি না কেন সেটা স্পেকুলেশন। কিন্তু আমি এটা বলছি হুমায়ুন কবিরের কোথাও কোনো প্রভাব নেই, তবু হুমায়ুন কবির তৃণমূল থেকে কংগ্রেস চলে যাওয়ার পরেও তাকে আরেকবার তৃণমূলে আনতে হয়, এনে মন্ত্রী করতে হয়। হুমায়ুন কবির তারপর আবার বিজেপিতে চলে যাওয়ার পরেও তাকে ফিরিয়ে এনে এমএলএ করতে হয়। সুতরাং
এই জন্যই এই অবস্থা। এই জন্যই তো এই অবস্থা। এই অনেক সময় অনেক মন্তব্য করা হয়, মানে পরিসংখ্যানটা ইম্পর্টেন্ট। আমরা যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে দেখবো 39টা আসনে আইএসএফ লড়াই করেছে, 39টা আসনে গড়ে 26,000 করে ভোট পেয়েছিল। একটি আসন জয়ী হয়েছিল, 5টাতে বিরোধী ছিল। সাধারণত একটা রিজিওনাল পলিটিক্যাল পার্টি প্রথমবার পরিচয়ের জন্য লড়াই করে, মানে পরাজয়ের জন্য লড়াই করে, দ্বিতীয়বার কিছু আসনে জয়ের জন্য লড়াই করে, তৃতীয়বার তারা পেনেট্রেট করে, মানে প্রভাব বিস্তার করে। এটা সারা ভারতবর্ষের কনটেক্সটে বলছি। আমি আপনাকে বলছি যে আমরা যখন এই জোট সঙ্গী নিয়ে আলোচনা করছি, সবচেয়ে বড় বিপর্যয় জায়গায় কিন্তু বিজেপি আছে। কেন বলছি? রাজ্যের মানে সবার মধ্যে তার প্রভাব নেই, বিশেষ করে মুসলিম এলাকার মধ্যে তার কোনো প্রভাব নেই। অন্য রাজ্যে ধরুন নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে কিন্তু মুসলিম ভোটটা কিছুটা কনসলিডেট করে, বিভিন্ন রাজ্যে জোট সঙ্গী তারা পায়। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির জন্য কোনো জোট সঙ্গী নেই। সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা এখানে খুব ক্লিয়ার স্ট্যান্ডে আছি। উনি মুসলিম ভোট বিজেপি টার্গেট করুক, এটা উনি চান। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা চাই ম্যাক্সিমাম হিন্দু ভোট, আমরা ম্যাক্সিমাম হিন্দু ভোট কনসলিডেট হবে। আরে কে চায় না? তৃণমূল কংগ্রেস অর্ণব দা এখন অ্যাডমিট করলো তাই যে মুসলিম ভোটের জন্যই ওদের এত কান্নাকাটি, এই যে নওশাদের কান্নাকাটি, সেলিম বাবু দৌড়চ্ছে দিনের শেষে টার্গেটেড মুসলিম ভোটের জন্য যা খুশি করতে হবে। দিনের শেষে হিন্দুরা মেজরিটি, তাদের কথা ভাববার কেউ নেই। আরে বাংলার মুসলমান মুসলমান এক নয়, ভালো করে বুঝো, এক করে নিয়ে বাংলার দিনের শেষে কান্নাকাটি আছে, ভাবে না বললে কিচ্ছু শোনা যাচ্ছে না। যে বলছে যে বিজেপি সব হিন্দুকে কনসলিডেট করবে, ভালো কথা, খুব আনন্দের কথা। আচ্ছা, কুম্ভ মেলার সময় মনে হয় না সব হিন্দুরা এক হোক? তখন আদানির ছেলের জন্য একরকমের ব্যবস্থা, আর পায়ে চাপা পড়া হিন্দুর জন্য এরকম ব্যবস্থা হয়েছে। ধর্মজ্ঞান শিখবো না, দলিত হিন্দু পায়ে চাপা পড়া শিখবো না। না সিপিএম এর শিখতে হবে। রাস্তা দিয়ে গরু খায়, আমরা প্রশ্ন করছি, আমার ভাবাবেগকে আঘাত করে তাদের সমর্থন করে। আমি মাংস খাই না, আমি মাংস খাই না, আমি সিপিএম করি না, আমি গরু খাই না, আলোচনা হচ্ছে না। আমি আপনাকে বলতে পারলাম না। অনেক ধন্যবাদ। কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি হয়ে গেল দাঁড়ি একদম। দেখুন, জীবনানন্দ লিখেছিলেন যে নবতর্ব সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনো। 26-এর জনমতের সিংহাসনে কে বসবে আর কে নয় সেই নিয়ে রণহুঙ্কার রোজই শোনা যায়। আজকেও স্টুডিওতে ডেসিবেল লেভেল দেখেই বুঝতে পারছেন প্রচুর শোনা যাচ্ছে। এসআইআর নিয়ে টানাপোড়েন পৌঁছে গেল একেবারে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত। এই গোটা অনুষ্ঠান ধরে আপনারা দেখলেন। তৃণমূল বলছে যে এসআইআরের মই বেয়ে ঘুর পথে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি, আর বিজেপি বলছে যে ভোটার তালিকা শুদ্ধ হলে আসলে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে আশঙ্কা একটাই যে ভোট ঘোষণা হতে না হতে যদি যুদ্ধ পরিস্থিতি এই রকম হয়, ভোটের সময় শাসক বিরোধী ঠোকাঠুকির মাঝখানে পড়ে অসহায় ভোটারদের না বলতে হয় কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। বিজেপির এসআইআরের খেলা শেষ। কেস দেবেন না প্লিজ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।